নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে পিছন থেকে এসে ঝাপটা দিচ্ছিল শশীকান্তকে। যদিও এসব নিয়ে শশীকান্ত খুব একটা ভাবে না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মাথা থেকে জল চুইয়ে এসে পড়ছে নিচে। চারপাশে আধো অন্ধকার, আর তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকের সাথে এই বৃষ্টি বা ঝড়টুকু যেন আলাদা করে পাওনা। শশীকান্ত কিন্তু রাগ করছিল না। বৃষ্টিতে ভিজতে সে ভালোবাসে। আসলে আজ বৃষ্টি হবে বুঝতে পেরেই যে সে সন্ধ্যের পর বাইরে বেরিয়েছিল, সে কথা শশীকান্ত ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু এখন যেন বৃষ্টিটাকে একটু অন্যরকম বলে মনে হচ্ছে। এই বৃষ্টিতে সে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। তাছাড়া বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসটা কেমন যেন অন্যরকম লাগছে। শশীকান্ত এবার দুপাশে ভালো করে তাকালো। হাঁটতে হাঁটতে সে গ্রামের উত্তরের দিকে চলে এসেছে। রাতের বেলা গ্রামের উত্তরের দিকে সচরাচর জ্যান্ত মানুষ কখনো আসে না। শশীকান্ত শুনেছে রাতের বেলা এদিকটা মরা মানুষের রাজত্ব। আর সেটা হবে নাই বা কেন? ওই তো ডান হাতে দেখা যায় উঁচু বড় বড় গাছগুলো। ওইখানেই তো রয়েছে সেই মরা মানুষের ঢিবি। ওই দিকটা তাকাতেই শশীকান্তের বুকের ভিতরটা কেমন ছ্যাত করে ওঠে। সে একটু যেন আশ্চর্য হয়েই বলে, আশ্চর্য! এত দূরে হাঁটতে হাঁটতে কখন চলে এলাম বুঝতেই তো পারলাম না। না, এবার বাড়ি ফিরে দরকার। এই পথে কি কোনো লাভ নেই? শশীকান্ত বাড়ি ফেরার জন্য পিছনের দিকে ঘুরেছিল। ঠিক এমন সময় তার মনে হলো এই মরা মানুষের ঢিবির কাছ থেকে কে যেন হঠাৎ করেই তার দিকে তাকিয়ে দেখছে। শশীকান্তর কথাটা হঠাৎ করেই মনে হলো। চারপাশে অন্ধকার একটু একটু করে বাড়তে শুরু করেছে। এর মধ্যে যদি কেউ তাকে দেখেও থাকে, তাহলে সেটা তার দেখার কথা নয়। তার চেয়ে বড় কথা, এই আধো অন্ধকারের মধ্যে এই উত্তরের দিকে মানুষ আসতে ভয় পায়। তার মধ্যে সেই মরা মানুষের ঢিবির কাছে কোনো জ্যান্ত মানুষ রাতের বেলা কেন, দিনের বেলাও তার দিকে তাকিয়ে থাকতে পারে না। শশীকান্ত একটু ঢোক গিলল। তারপর নিজেকে সাহস দেওয়ার জন্যই যেন সে বলল, ঝড় বৃষ্টিতে পড়ে আমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। মরা মানুষের ঢিবির কাছে থেকে কে আমার দিকে তাকিয়ে থাকবে, এমনটা হয়তো ভুল করে মনে হয়েছে আমার। কথাটা ভাবতে ভাবতে শশীকান্ত আবার সামনের দিকে পা বাড়ায়। কিন্তু না, স্পষ্ট যেন শশীকান্তের মনে হলো বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে মরা মানুষের ঢিবির দিকে কাকে যেন সে দেখতে পেল। সে যেন তার দিকে তাকিয়ে দেখছে। মরা মানুষের ঢিবির কাছে চারপাশে ছড়িয়ে থাকা বড় বড় নারকেল গাছগুলো আগে ছিল না, পরে লাগানো হয়েছে। তাছাড়া ওই ঢিবিতে যে কটা মরা আছে, সে কটা হিসেব করেই নারকেল গাছ লাগিয়ে দিয়েছিল কেউ। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, একটা নারকেল গাছেও আজ পর্যন্ত কখনো নারকেল তো দূরের কথা, কেউ নারকেল ফুল অব্দি দেখেনি। গাছের পাতাগুলো কেমন যেন অদ্ভুত। শশীকান্ত সেসব কথা ভাবছিল না। সে এক দৃষ্টে তাকিয়ে দেখছিল সেই দিকে। ভয়ে শশীকান্তর নেই। ছোটবেলা থেকেই একা একা যারা বড় হয়ে থাকে, তাদের ভয় থাকে না। শশীকান্তের বয়স খুব বেশি নয়, মাত্র 22 বছর। কিন্তু সে আবার হাতে পায়ে বেশ লম্বা হয়েছে। তাছাড়া মুখে গোঁপ দাড়ির জঙ্গল, মাথায় ঝাঁকড়া চুল, দেখে মনে হবে বয়স আরো বেশি। আর তাছাড়া শশীকান্ত
শান্ত প্রকৃতির ছেলে। কিন্তু আজ এমন সময় ঝড় বৃষ্টি আর আধো অন্ধকারের মাঝে হঠাৎ করে যে কি করে সে মরা মানুষের ঢিবির কাছে এলো, আর ওই ভিতর থেকে তাকে ডাকছে কে? ব্যাপারটা তার মনের ভিতরে তাকে চঞ্চল করে তুলল। বাবা বলতো সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। ওখানেও নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে বারবার কেন মনে হবে যে ওখানে কেউ আছে? শশীকান্ত স্থির চোখে তাকিয়ে রইল সেই দিকে। একবার বিদ্যুৎ চমকাল, আর সেই বিদ্যুতের আলোতে শশীকান্ত দেখতে পেল বড় বড় যে নারকেল গাছগুলো রয়েছে, সেই নারকেল গাছের একটার মাথার একদম উপরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অদ্ভুত। দুপা নারকেল গাছের মাথার উপর রেখে দুটো হাত যেন উপরের দিকে তোলা, আর সেই দুটো হাত দিয়ে যেন শশীকান্তকে নিজের দিকে ডাকার চেষ্টা করছে। শশীকান্ত অবাক হয়ে গেল, একবার দুই হাতে চোখ কচলে নিল। কিন্তু হ্যাঁ, সে ঠিক দেখতে পাচ্ছে নারকেল গাছের মাথার উপর সত্যি সত্যি দাঁড়িয়ে রয়েছে কেউ একটা। শশীকান্ত চমকে উঠল। ভয় সে পায়নি, এমন একটা অদ্ভুত দৃশ্য কি করে হয় সেটাই ভাবছি। এতটা দূর থেকে হলেও নারকেল গাছের উপরে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা যে কোনো মেয়ে, তা তার বুঝতে অসুবিধা হলো না। ঠিক তখনই আশেপাশের আকাশ বাতাস কাঁপিয়ে সেই মেয়েটা যেন খিলখিল করে হেসে উঠল। শশীকান্তর মনে হলো সেই হাসির শব্দটা তার কানের ভিতর থেকে ঢুকে গোটা মাথার ভিতর ঝনঝনিয়ে দিয়ে অন্য কোনো দিক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রাণপণে চিৎকার করতে গেল শশীকান্ত, কিন্তু পারল না, কারণ ততক্ষণে আরেকটা ব্যাপার সে দেখতে পাচ্ছে। নিজের অজান্তেই কখন যেন হাঁটতে হাঁটতে সে মরা মানুষের ঢিবির চৌহদ্দির কাছে এসে পড়েছে। জায়গাটা চারপাশ থেকে বেড়া দিয়ে ঘেরা, যাতে ভিতরে কেউ সহজে ঢুকতে না পারে। এই বেড়ার একদম কাছে এসে দাঁড়িয়েছে শশীকান্ত, আর সেই মেয়েটা ঠিক সোজা দাঁড়ানোর মতো করে দুটো পা নিচের দিকে আর মাথাটা উপরের দিকে এইভাবে নারকেল গাছ বেয়ে যেন হেঁটে হেঁটে নেমে আসছে নিচের দিকে। শশীকান্ত কিছু বুঝতে পারছিল না, এটা কে, এটা কি করে সম্ভব। সে ভালো করে দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ চমকের আলোতে মাঝে মাঝে মেয়েটাকে দেখা যায়, তাছাড়া বাকি সবটুকুই যেন অন্ধকারের মধ্যে। তার ক্লান্ত লাগছিল, পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে আসছিল, মাথাটা ঝিমঝিম করছিল। শশীকান্ত তখন যে সেখান থেকে পালিয়ে যাবে সেটাও সে করতে পারল না। আবার সেই মেয়েটাকে দেখতে পেল সে বাঁশের বেড়ার চৌহদ্দির এপাশে দাঁড়িয়ে, শশীকান্ত আর অন্য পাশে দাঁড়িয়ে সেই মেয়েটা। বিভৎসতার চেহারা, গোটা শরীর যেন শুকিয়ে কঙ্কাল সার হয়ে গেছে, আর সেই কঙ্কালের ওপরে চামড়া বসিয়ে দিয়েছে কেউ। এখানে ওখানে ক্ষত, দুটো চোখ লাল টক টক করছে। শশীকান্ত কেমন যেন ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ করেই মেয়েটার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠার সঙ্গে সঙ্গে শশীকান্ত একটা প্রকাণ্ড চিৎকার করে পিছনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তখনই সেই মুহূর্তে একবার আকাশ বাতাস কাঁপিয়ে প্রচন্ড শব্দ করে একটা বাজ পড়ল বোধহয় এই গ্রামেরই আশেপাশে। তোমরা অনেক কিছুই বিশ্বাস করো না, আবার অনেক কিছুই বিশ্বাস করো। এই দুয়ের মাঝেও কিন্তু একটা জায়গা থাকে যেখানে বিশ্বাস অবিশ্বাস দুটোই এক বিন্দুতে এসে মেশে, বুঝলে? ঠাকুর মশাই,
আমরা বিশ্বাস যে কোনো কিছু করি না সে কথা ঠিক, কিন্তু আপনার গল্পগুলো কিন্তু আমরা বিশ্বাস করি। সেভাবে আমাদের অবিশ্বাসী বলতে পারবেন না। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, তোমরা যে কে বিশ্বাস করো আর কি বিশ্বাস করো না তা আমি ভালো করেই জানি। তাছাড়া তোমাদের দোষ নেই, তোমাদের ছোকরা বয়স, এই বয়সে এমনটা হয়েই থাকে। আমি নেহাত অনেক আগেই সাধুসঙ্গ, তন্ত্রমন্ত্র এসব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে জীবনটা কাটিয়ে ফেলেছি, নাহলে আমিও হয়তো তোমাদের মতোই অবিশ্বাস করতাম। কিন্তু ওই কথাটা আপনি বললেন না তো। আগের দিন যে বলেছিলেন সেই আপনাদের সময়ের বিভিন্ন মহামারীতে গ্রামে অনেক লোকজন মারা যেত, মানে আপনি বললেন যে কোথাও অনেক লোকজন মারা গেলে সেখানে মৃতদেহ দাহ করার জন্য লোকজন থাকতো না, শিয়ালে কুকুরে মৃতদেহ খেত। কিন্তু তারপর যখন ওই গ্রামে আবার নতুন করে লোকজন আসতো, তখন আগের সেই মৃতদেহগুলোর কি হতো? সে বড় ভয়ানক সময় ছিল। গ্রামে গ্রামে এখন বন্যা হয়, তবে এখন মহামারী কিংবা আগের মতো অসুখ বিসুখ কম দেখা যায়। এখন ডাক্তার, বদ্যি, কবিরাজ নানা রকম ওষুধপত্র বেরিয়েছে, তাতেই অনেক কাজ হয়ে যায়, তাই সংক্রমণ কম। আগে এইসবের এত প্রসার ছিল না। বিশেষ করে এখনো তুমি প্রত্যন্ত গ্রামের দিকে চলে যাও, এখান থেকে যা অসম্ভব বলে মনে হবে, সেখানে গিয়ে হয়তো দেখবে সামান্য জ্বরেই প্রত্যেক মাসে হয়তো একজন করে মানুষ মরছে। আসলে ওষুধপত্র নেই, ডাক্তার কবিরাজ নেই, তাহলে কি করে চিকিৎসা হবে? তারা গাছপাতা, শিকড় বাকড়ে বিশ্বাস করে, ঝাড়ফুঁক টুকটাক করে রোগ সারাবার চেষ্টা করে। দেখো, এসবে আমি নিজেও বিশ্বাস করি। তন্ত্রমন্ত্রের অনেক ক্ষমতা আছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছু সঙ্গে সঙ্গে কাজ করতে পারে না, তাদের সময় লাগে অনেক। আর এই সমস্ত মহামারী রোগের ক্ষেত্রে এটাই হয়ে দাঁড়ায় সব থেকে বড় অন্তরায়। তার মানে আপনি বলতে চাইছেন এমন বড় বড় রোগ, অসুখ, মহামারী এইসব কিছু তন্ত্রমন্ত্র দিয়ে সারিয়ে ফেলা যায়? তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? তোমরা হয় পুরোপুরি বিশ্বাস করো, আর না হলে সেটাকে একেবারেই কোনো কিছু নয় বলে অবহেলায় হেসে উড়িয়ে দাও। সে ব্যাপারে কোনো কিছু ভালোভাবে জানার চেষ্টা পর্যন্ত করো না। তন্ত্রমন্ত্র আসলে কি, তোমাদের কি সেটা জানা আছে? আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম। তারানাথ হয়তো একবার কি যেন বলেছিল, কিন্তু তা এখন আর মনে পড়ল না। তন্ত্রমন্ত্র হলো আসলে এক ধরনের শব্দ, যাকে বলা হয় ধ্বনি, যা দিয়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রকৃতির ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়। আমরা মনে করি মন্ত্রের ক্ষমতা, কিন্তু আসলে অনেক। মন্ত্র উচ্চারণের ক্ষমতা থাকা দরকার। মন্ত্র ঠিকঠাকভাবে উচ্চারণ না করতে পারলে, ঠিক রীতিতে উচ্চারণ না করতে পারলে সেই মন্ত্র কোনো কাজে লাগবে না। তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু খানিকটা তাই। এইসব কিছুর সঙ্গে প্রকৃতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তাছাড়া এই সমস্ত মহামারী, কলেরা কিংবা অন্য জলের যে সমস্ত রোগ হতো, সে সময় গোটা স্থান হয়ে উঠত অপরিষ্কার, অশুদ্ধ। সেখানে সব রকম তন্ত্রমন্ত্র চলে না। তাছাড়া তন্ত্রমন্ত্রের মাধ্যমে এত মানুষকে একসাথে বাঁচানো সম্ভব নয়। প্রকৃতি যে বিপদ মানুষের উপর নামিয়ে এনেছে, সেই বিপদের বিরুদ্ধে লড়াই করা যায় না। কিন্তু আপনি যে বলেন মাঝে মাঝে আপনি বৃষ্টি থামিয়ে দিতে পারেন, বা এমন অনেক কিছুই করতে পারেন যা প্রকৃতির বিরুদ্ধাচরণ। সে তো তোমাদের দেখানোর জন্য করেছিলাম হয়তো, তবে এসব করা ভালো নয়। প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছুই করা ঠিক নয়। প্রকৃতি নিজের প্রতিশোধ ঠিক কখনো না কখনো নিয়ে নেয়। মানুষ বর্তমানে যুদ্ধ করে কিংবা প্রকৃতি ধ্বংস করে যেভাবে প্রকৃতির ক্ষতি করছে, তাতে একদিন যে কি ভয়ানক পরিণতি হবে
তা মানুষ আজ কল্পনাও করতে পারছে না। আচ্ছা, আপনাদের সময় বন্যার পর যে এমন দুরবস্থা হতো, এত মৃত্যু হতো, এরপর সেই মৃতদেহগুলোর কি হতো? মানে মৃতদেহগুলো তো রাস্তার পাশেই বা রাস্তার উপরে পড়ে থাকতো। তারপর এই দেখেছ, কথা বলতে বলতে কোথায় চলে গেছিলাম। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম আর কি, তো গ্রামে যখন আবার লোক ফিরত, ততদিনে জল নেমে গেছে। চারপাশটা শুকনো খটখটে না হলেও জল দেখা যায় না। কাদায় গোটা গ্রাম যেন মরার মতো পড়ে রয়েছে। আর তার মধ্যে এখানে ওখানে পড়ে থাকতো পচে গলে শুকিয়ে যাওয়া মৃতদেহ। তাদের কারোর হাত পা মাথা খুঁজে পাওয়া যেত না। সে এক বীভৎস ব্যাপার। একবার বন্যা শেষে গ্রামে ফিরেছি, দেখেছিলাম একটা শরীর, তার হাত পা মাথা কিছুই নেই, শুধু একটা শরীরের অংশ পড়ে রয়েছে, তাও পচে গলে শুকিয়ে গেছে। বুকের ভিতর হাড়ের খাঁচা পর্যন্ত দেখা যায়। এমন সময় গ্রামের লোকেরা সব থেকে সহজ যেটা সেটাই করত। যারা বেঁচে থাকতো তাদের তো বাঁচতে হবে। এমন মৃতদেহ আর দূষিত বাতাসের মধ্যে সেই গ্রামে থাকা যায় না। গ্রামের পুরুষ মানুষরা সকলে মিলে একসঙ্গে নাকে কাপড় বেঁধে গোটা গ্রাম পরিষ্কার করে ফেলত। তারপর গ্রামের বাইরের দিকে কোনো ফাঁকা স্থানে, তখন তো গ্রামে এমন জায়গা অনেক ছিল, কিংবা ধরো এই রুক্ষ জমি যেখানে চাষবাস করা যায় না, তেমন জায়গায় মাটির তলায় পুঁতে দিত সেই সমস্ত মৃতদেহ। আর সেই মৃতদেহ পোঁতা মাটির উপর পুঁতে দিত একই ধরনের বেশ কিছু গাছ, যাতে সেই স্থানকে সহজে চিহ্নিত করা যায়। আর তারপর তার চারপাশের বাঁশ কিংবা অন্য কিছু দিয়ে বেড়া তৈরি করে দিত। কবরখানার মতো? কবরখানা ঠিক নয়, তবে কিছুটা তারই মতো বলতে পারো। বিশেষ করে নানা গ্রামের বাইরের অংশে মাঝে মাঝে এমন কবরখানা খুঁজে পাওয়া যায়। তবে তার মধ্যে অনেক কবরখানা তোমরা কোথায় রয়েছে বুঝতে পারবে না। যদি কখনো দেখো কোনো স্থান এমনি এমনি ঘেরা রয়েছে আর একই গাছের সারি, সে স্থান থেকে সাবধানে থাকবে। সাবধানে থাকতে হবে কেন? আবার এখানেও ভুতুরে কোনো ব্যাপার আছে নাকি ঠাকুর মশাই? মানে আপনি এসব জায়গা থেকে দূরে থাকতে বলছেন, আপনি কখনো এমন জায়গায় কিছু দেখেছিলেন নাকি? তারানাথ সামান্য হাসল। তারপর সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে আমাদের দিকে তাকালো। সে অনেকদিন আগেকার কথা। একবার এমন একটা অদ্ভুত ব্যাপারের মধ্যে আমি নিজেও জড়িয়ে পড়েছিলাম। তোমাদের এই কথাগুলো বলতে বলতে সেদিনের কথাটা মনে পড়ে গেল। তাহলে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই চৌহদ্দি তৈরি করা একই রকম গাছের সারি দেওয়া উঁচু নিচু পরিত্যক্ত স্থানের মধ্যে যে কি বিপদ থাকতে পারে তা বোঝার মতো বিশ্বাস তোমাদের এখনো তৈরি হয়নি। তারানাথের মুখে এমন কথা শুনে বুঝতে পারলাম আবার একটা গল্প আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে। আমি আর কিছু বললাম না, ইশারায় কিশোরীকেও চুপ করে থাকতে বললাম। তারানাথ বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিল সিগারেটে, তারপর ধোঁয়ার রিং ছেড়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলতে শুরু করলো যখন, তখন বাইরে বৃষ্টি ঝমঝম করে নামতে শুরু করেছে। আগেই বলেছি, সে অনেকদিন আগেকার কথা। তখন যতদূর মনে পড়ে দুর্গাপুজো শেষ করে সবেমাত্র হেমন্তকাল শুরু হতে চলেছে। হেমন্তকালে তখনকার সময়ের কথা তোমাদের আলাদা করে কি আর বলবো। হেমন্তকাল প্রবেশ করবে করবে এমন অবস্থায় গ্রামগঞ্জগুলো যেন নতুন করে সেজে উঠত। শীতকালে গ্রামের কাছে কাছে নানা রঙের ফুল, মাটির পথের দুপাশের ধানের জমিতে এখানে ওখানে পড়ে থাকা নানা রকম ফসল,
শীতের বেলা ধানটাই বেশি লাগানো হতো। তখনও ধান উঠতে শুরু করে, জমিতে জল কাদা, তার মধ্যে সবুজ ধানে চারা গাছ। গ্রামের লোকেরা তাতে কাজ করছে। এমন একটা দিন রোদের মাঝে হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছেছিলাম সেই গ্রামে। গ্রামের আসল নাম আজ আর মনে পড়ে না। মনে করে নাও সেই গ্রামের নাম কৈলাসপুর। তো সেই গ্রামের বাইরে এক বিস্তৃত দিগন্ত পর্যন্ত চলে যাওয়া ধানের জমি। সে জমিতে গ্রামের লোকেরা কাজ করে। সে জমির মাঝ বরাবর গ্রামের পথ ধরে হেঁটে এসে দেখি ডান হাতে একটা ঢালু পথ নিচের দিকে নেমে গেছে। সেদিন যদি ওই ঢালু পথ ধরে নিচের দিকে না চলে যেতাম, তাহলে হয়তো কৈলাসপুরের সেই অদ্ভুত অভিজ্ঞতা আমায় দেখতে হতো না। আমি মনে করলাম, ছোট পথ যখন নেমে গেছে, তাহলে নিশ্চয়ই এদিকে কোনো গ্রাম আছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, বড় জল পিপাসা পেয়েছে। সোজা গিয়ে কতদূর যাব, এদিকে ঢুকেই একটু জল খেয়ে আসি। তাই ভেবে সেই ঢালু পথ ধরে নেমে এসে একটা ছোট দিঘি চোখে পড়ল। মন সন্তুষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি জলে নেমে আজরা ভরে জল খেলাম। তারপর সেই জলের মধ্যেই গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলাম কিছুক্ষণ। এতক্ষণ ধরে রোদে চড়ার পর গোটা শরীর তেতে ছিল। এবার একটু ভালো লাগলো। উঠে এসে পরনের কাপড় ছেড়ে ভালো করে জল নিয়ে গা হাত পা মুছে ফেললাম। গোটা শরীর ঠান্ডা হতে মনটা বেশ ভালো হয়ে গেল। তার সঙ্গে বুঝতে পারলাম কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। সে পথ ধরে আরো খানিকটা এগোতে গ্রামের ভিতরে গিয়ে প্রবেশ করলাম। কি যেন মনে হতে প্রথম কয়েকটা বাড়ির ভিতরে ঢুকলাম না। তারপর দেখি পথের একপাশে একটা বাঁশের বেড়ার কাছে দাঁড়িয়ে বছর 22-23-এর একজন যুবক কি যেন করছে। আমি বললাম, বলছি এই গ্রামের নাম কি বাবা? আমার কথা শুনে সে আমার দিকে মুখ তুলে তাকাল। তার মুখে চোখে একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। ব্যাপারটা সামলে নিয়ে সে বলল, এই গ্রামের নাম কৈলাসপুর, কিন্তু আপনি কি বলুন তো? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমাকে এখানে দেখবে কি করে? আমি কি এখানে থাকি? এসেছি অনেক দূর থেকে। আসলে জল তেষ্টায় ঘুরতে ঘুরতে এই দিঘিতে জল খেয়েছি, স্নানও সেরে নিয়েছি, আর তাতেই বড় খিদে পেয়েছে। এখানে কোনো বাড়িতে খানিকটা আশ্রয় পাওয়া যাবে? আমার কথা শুনে সে সঙ্গে সঙ্গে জিভ কেটে বলল, আরে আসুন আসুন ঠাকুর মশাই, আপনি সাধু মানুষ, আপনি না খেয়ে আছেন, এতে আমাদের গ্রামের অকল্যাণ হবে যে। আপনি আমার ঘরে এসে বসুন। সত্যি বলতে তখন এত খিদে পেয়ে গেছে যে তাতে আর আপত্তি করতে পারলাম না। তার সঙ্গে তার বাড়িতে ঢুকলাম। সে মোটা চালের ভাত, একটা ডাল তরকারি দিয়ে খানিকটা ভাত খেতে দিল আমায়। রান্না যে খুব ভালো হয়েছে সেটা নয়, তবে খাওয়া যায়। আর বিশেষ করে এমন খিদের সময় যে কোনো কিছুই আমি খেয়ে ফেলতে পারতাম। তাই আর বিরক্তি করলাম না। আমার খাওয়া শেষ হতেই পরিতৃপ্তির সঙ্গে ঢেকুর তুলে বললাম, বড় সাহায্য করলে বাবা, এমন সময় আমায় অন্ন দিয়ে এত বড় বিপদ থেকে উদ্ধার করলে। আর কিছুক্ষণ না খেলে যে। আমি কথাটা বলতে বলতে সে নিজের কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল। তারপর বলল, তাতে আর কি, কিন্তু ঠাকুর মশাই, আমার সঙ্গে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বুঝলেন তো, আপনি সাধু মানুষ, আপনাকে বলে যদি কিছু হয়। আমি তার চোখ মুখের দিকে তাকিয়ে দেখলাম এতক্ষণ ধরে সে কোনো একটা কথা বলতে চেষ্টা তো করছিল, কিন্তু বলতে পারছিল না। কিন্তু এখন যেন খানিকটা সাহস পেয়েছে। তাই বললাম, কি ব্যাপার বলো তো? তোমায় দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। আমায় খুলে বলতে পারো সবকিছু? আমার কথায়
বোধহয় আশ্বস্ত হলো শশীকান্ত। তারপর বলল, উফ, বড় বাঁচালেন ঠাকুরমশাই। গ্রামের কাউকে কথাটা বলতে ভরসা পাচ্ছিলাম না। তাহলে তাহলে সবাই বুঝে যেত আমি উত্তরের দিকে গিয়েছিলাম। ওইদিকে আছে মরা মানুষের ঢিবি, আর ওই মরা মানুষের ঢিবিতে যেতে নেই। আমি শশীকান্তের কথা কিছুই বুঝতে পারলাম না। উত্তর দিক, মরা মানুষের ঢিবি, এসব কি বলছে সে? এরপর শশীকান্ত তার কথা বলতে শুরু করল। 3 দিন আগের কথা ঠাকুরমশাই। সেদিন রাতের বেলা বাড়ির উঠোনের কাছে বেরিয়েছি। এমন সময় দেখতে পেলাম উঠোনের ঠিক মাঝখানে কে যেন শুয়ে আছে। আমার কৌতূহল হলো, উঠোনের মাঝখানে এত রাতে কি? সঙ্গে হ্যারিকেনের আলো নিয়ে বেরিয়েছিলাম। হ্যারিকেনটা তুলে সামনের দিকে এক পা করে এগোতে লাগলাম। আকাশের চাঁদের আলো ছিল। চাঁদের আলোতেও ভালোভাবে কোনো কিছু দেখতে পারছিলাম না। আরেকটু এগোতেই মনে হলো উঠোনের কাছে একজন শুয়ে রয়েছে আমার দিকে পিছন ফিরে। আমি হ্যারিকেনটা শক্ত করে চেপে ধরে ডাকলাম, কে কে ওখানে? আমার কথার কোনো সার নেই। আর একবার হ্যারিকেনটা তুলে পিছন থেকে একটু ভালোভাবে উকি দিয়ে তাকাতেই বুঝতে পারলাম যে শুয়ে আছে সে আস্তে আস্তে আমার দিকে ঘুরছে। কিন্তু অবাক কাণ্ড ঠাকুরমশাই, সে আস্তে আস্তে আমার দিকে ঘুরছে শুধু, কিন্তু তার ঘোরা আর হচ্ছে না। যেন মনে হচ্ছে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও সে আস্তে আস্তে আমার দিকে ঘুরছে। তার মুখ আমি কখনো দেখতে পাইনি, তার শরীরটা আমার দিক পর্যন্ত এসে পৌঁছায়নি। এসব কি বলছো? তুমি ঠিক দেখেছিলে? আমার মরা বাবা মায়ের দিব্যি খেয়ে বলছি ঠাকুরমশাই, আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম সে আমার দিকে ঘুরছে একটু একটু করে, কিন্তু তার ঘোরাটা যেন আর শেষ হচ্ছে না। যেন সে একটু ঘুরে তখন থেকে একভাবে চলে আসছে। আমি একবার চোখ কচলে নিলাম, আর তারপরে দেখলাম আমার সামনে মাটির উপরে কোথাও কেউ নেই। প্রচন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি দাওয়ার উপর গিয়ে উঠলাম। তারপর হ্যারিকেনটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম। তার মানে তখনই সবকিছু শেষ হয়ে গেল? শশীকান্ত ভয় পাওয়া গলায় সামান্য হেসে বলল, কি যে বললেন না ঠাকুরমশাই, সবকিছু শেষ হয়ে গেলে তো হয়েই যেত। আমি তো ভয়ে ভয়ে ঘরে গিয়ে হ্যারিকেনটা মাথার কাছে নামিয়ে রেখে চুপ করে শুয়ে পড়লাম। কতক্ষণ কেটে গেছে মনে নেই। হঠাৎ করে আমার মাথার কাছে একটা ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে চমকে উঠে তাকাতেই দেখি একটা মুখ আমার মুখের উপর ঝুঁকে রয়েছে। হ্যারিকেনের অল্প আলোতে তার মুখটা অস্পষ্ট হলেও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার চোখে কোনো মনি নেই। সাদা ফ্যাকাশে মনিহীন দুটো চোখ, আর তার মুখটা যেন একটা একটা নর কঙ্কালের মতো। তার মুখের এক পাশে চামড়া মাংস খানিকটা লেগে রয়েছে। হ্যারিকেনের অল্প আলোতে তার দাঁতের শাড়িগুলো যেন ঝকঝক করে উঠছে। চিৎকার করার জন্য গলার ভিতরে যেন শব্দ জমা হয়েছিল, কিন্তু সেই শব্দগুলো বাইরে বেরিয়ে আসতে পারছিল না, সেখানেই জমে গিয়েছিল। সে বিভৎস মুখটা আমার মুখের উপর আরো একবার ঝুঁকে পড়তে আমার আমার পায়ের দিক থেকে কে যেন একটা খিলখিল করে হেসে উঠল। ততক্ষণে মাথার উপর সেই ঠান্ডা আর শক্ত লোহার মতো হাতটা আবার এসে পড়েছে। আমার মাথাটা যেন ঠান্ডা হয়ে বরফের মতো জমতে শুরু করেছিল। আমি আমি কোন রকমে পায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম পায়ের কাছে অন্ধকারে কেউ একটা দাঁড়িয়ে আছে। সে অল্প অল্প করে হাসছে, একটা মেয়েলি গলার হাসির শব্দ। প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ঠাকুরমশাই। দু হাতে সেই মাথার কাছে দাঁড়ানো জিনিসটাকে উল্টে ফেলে দিয়ে কাঁথাটা টেনে মাথার উপর চাপিয়ে দিলাম। কতক্ষণ অমনভাবে কাঁথার তলায় বসে ঠকঠক করে কেঁপেছি মনে নেই। যখন কাঁথা খুলে বাইরে বেরিয়ে এলাম তখন ঘরের মধ্যে কোথাও কিচ্ছু নেই, শুধু হ্যারিকেনটা নিভে গেছে। তারপর কি হলো? ঘরের মধ্যে যে সত্যি সত্যি কেউ এসেছিল তার কোনো আভাস বুঝতে পেরেছিলে? ঘরের দরজা জানলা সবকিছু ভেতর থেকে বন্ধ, আলো কিন্তু আগের মতোই জ্বলছে। ঘরের মধ্যে যে কেউ এসেছিল সে কথা একবারও মনে হচ্ছে না, কিন্তু আমি ঠিক বলছি ঠাকুরমশাই, আমি সত্যি সত্যি দেখেছিলাম। তুমি ভুল দেখেছো সে কথা আমি বলছি না, কিন্তু হঠাৎ করেই তো এমন কোনো ব্যাপার শুরু হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।
এমন কিছু কি হয়েছিল যার জন্য এসব শুরু হয়েছে? আর এই উত্তরের দিকে মরা মানুষের ঢিবির কথা কি যেন বলছিলে? আমার কথা শুনে শশীকান্ত চমকে উঠল। আমি আবার বললাম, যদি মনে করো আমি তোমায় সাহায্য করব, তাহলে সমস্ত কিছু আমায় খুলে বলতে হবে। কোনো মিথ্যা কথা আমায় বলতে পারবে না, তাহলেই আমি তোমায় সাহায্য করতে পারবো। না হলে তোমার এই সমস্যা এমনভাবে চলতেই থাকবে। আমি তো আর সবসময় এখানে থাকবো না, কি বলো? মরা মানুষের ঢিবি আমাদের গ্রামের উত্তরের দিকে। আপনি একটা কাজ করুন, এখন দিনের বেলা চলুন, আপনাকে সেই জায়গাটা দেখিয়ে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন সবকিছু। এরপর শশীকান্তের সঙ্গে তাদেরই গ্রামের উত্তরের দিকে মরা মানুষের ঢিবি দেখতে আমি চলে গেলাম। শশীকান্ত যখন আমায় সেখানে নিয়ে গিয়ে দাঁড় করালো, তখন আমি কিন্তু অবাক হয়ে গেলাম। একদিকে ঝোপ জঙ্গল মতো, অন্যদিকে খানিকটা জায়গা নিয়ে একটা নারকেল বাগান। সেই নারকেল বাগানের চারপাশ বাঁশ দিয়ে ঘিরে রয়েছে, আর সেই নারকেল বাগানের বাঁশের বেড়ার উপর ঝুলছে একটা লাল কাপড়। তার মানে বিপদ? বিপদ থাকলেই তো এমন লাল কাপড় বাঁধা হয়। কিন্তু এটা বুঝতে পারছিলাম না, এইখানে শশীকান্ত আমায় হঠাৎ করে নিয়ে এলো কেন। শশীকান্ত বোধহয় আমার মনের কথা বুঝতে পেরেই বলল, আমি আমি জানি ঠাকুর মশাই, আপনি ভাবছেন এইখানে আপনাকে এনেছি কেন। আসলে আপনি ওই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছগুলো, ওই বেড়ার ভেতরে রয়েছে, ওই জায়গাটি হলো সেই মরা মানুষের ঢিবি। শশীকান্তের কথায় আমি চমকে উঠে সেদিকে তাকালাম। কোনো কিছুই বোঝার উপায় নেই, শুধু বাঁশের চৌহদ্দি দিয়ে ঘেরা ছাড়া বাকি সবকিছুই অতি সাধারণ। তবে একটা ব্যাপার আমার চোখে পড়ল, নারকেল গাছগুলোর মাথার উপর এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে কতগুলো কালো রঙের কাক। কিন্তু এই মরা মানুষের ঢিবির সঙ্গে তোমার ভয় পাওয়ার সম্পর্কটা কি, সেটাই তো বুঝতে পারলাম না। এরপর শশীকান্ত তার প্রথম দিন এখানে আসার কথা আমায় জানিয়েছিল। প্রথম দিনে এখানে এসে যে মেয়েটিকে সে দেখতে পেয়েছিল, সেই মেয়েটিকে দেখার পর থেকেই শশীকান্তের জীবন কেমন বদলাতে শুরু করেছিল। মরা মানুষের ঢিবি বেড়ার কাছে আমরা গিয়ে দাঁড়ালাম। বেশ কয়েকটা বড় বড় নারকেল গাছ, কিন্তু তাতে নারকেল নেই। জায়গাটা খুব বেশি বড় নয়, পায়ে হেঁটে গেলে মোটামুটি ওই চওড়াতে 20-30 পা, আর ওই লম্বাতে 50 পা মতো সেই জায়গাটা। শশীকান্ত কিন্তু বাঁশের কাছে গেল না, দূরে দাঁড়িয়ে বলল, কিভাবে যে সেদিন এখানে এসেছিলাম ঠাকুর মশাই মনে নেই। তারপর থেকে আমার জীবনে এমন অবস্থা শুরু হয়েছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকদিন রাতে কেউ না কেউ আমার কাছে আসে, আর ওই মেয়েটার হাসির শব্দ আমি শুনতে পাই। আমি বুঝতে পারছিলাম কোনোভাবে শশীকান্ত ভয় পেয়েছে, কিন্তু তার এই ভয় কি করে তাড়ানো যায়। তাই ভাবতে ভাবতে শশীকান্তর কাছে গিয়ে বললাম, শশীকান্ত, ভয় পেও না, আমি যতক্ষণ এখানে আছি তোমার কোনো ক্ষতি হবে না। আজ রাতে যদি আবারও সে আসে, তাহলে আজ রাতে আমি তোমার সঙ্গে থাকব। শশীকান্তের মুখটা কেমন যেন হয়ে গেল। সে আবার বলল, আপনি থাকবেন ঠাকুর মশাই? আপনি থাকলে মনে একটু ভরসা পাই, না হলে যা যা হয়েছে আমার সাথে। কিন্তু হঠাৎ কি হলো বলুন তো? এখানে তো শুনেছি এতদিন কোনো কিছুই হয়নি, তাহলে হঠাৎ করে এখন? এসব কিছু বুঝতে অনেকটা সময় লাগবে, একটা কাজ করলে কেমন হয়। এরপর শশীকান্তকে একটা কথা বললাম। তারপর সেখান থেকে আমরা আবার শশীকান্তের বাড়িতে গিয়ে পৌঁছালাম। কথায় কথায় শশীকান্ত বলল, আপনি জানেন না ঠাকুর মশাই, মেয়েটিকে আমি ওই নারকেল গাছের উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম অদ্ভুত ভাবে। যে মেয়েটিকে তুমি দেখতে পাও, সে মেয়েটি কে, সেই বিষয়ে কোনো ধারণা আছে তোমার? সেটা না করতে পারলে তো কোনোভাবেই তোমার এই বিপদের সমাধান করা যাবে না। শশীকান্ত বলতে পারল না কোন মেয়েটি তাকে এমনভাবে ওই মরা মানুষের ঢিবির নারকেল গাছের উপর থেকে টেকেছিল
কেই বা তার ঘর পর্যন্ত এসে তাকে ভয় দেখিয়ে যায়, সেই ব্যাপারে শশীকান্ত কিছুই জানে না। সে শুধু কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে আমাকে বাঁচান ঠাকুর মশাই, যেভাবেই হোক আমাকে বাঁচান। আমার বাবা মার মারা যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি, একদম একা। শশীকান্তের মুখের দিকে তাকিয়ে কেমন যেন লাগলো, কিন্তু ওইখানে এমন কি হয়েছে যার জন্য এত কিছু হবে বুঝতে পারছিলাম না। সন্ধ্যের দিকটা এখানে ওখানে ঘুরে এসে শশীকান্ত মনটাকে একটু হালকা করে নিল। কৈলাসপুর গ্রামের এখানে ওখানে ঘুরলাম, তারপর ঠিক সময় বাড়িতে গিয়ে পৌঁছালাম। মরা মানুষের ঢিবি কেন? তাহলে কি এই ঢিবিতে আপনি যেমন বলেছিলেন তেমনভাবে মহামারীতে মৃত মানুষদের কবর দেওয়া হয়েছিল? তাহলে তো হয়েই গেল। সেই মরা মানুষের ঢিবি থেকে মরা মানুষ বাইরে বেরিয়ে এসে শশীকান্তকে ভয় দেখাচ্ছিল। কিন্তু এতদিন পরে সেখানে কোনো কিছু হলো না। হঠাৎ করে একদিন যখন শশীকান্ত সেই ঢিবির কাছে পৌঁছেছিল, তখনই এমনটা হতে হলো। এটাই আমার কিছুতেই মাথায় ঢুকছিল না। সন্ধ্যার পর বাড়িতে ফিরে শশীকান্তর সঙ্গে সে বিষয়ে আর কথা বললাম না। খাওয়া দাওয়ার পরে ভিতরের ঘরে শশীকান্ত ঘুমালো, আমি রইলাম বাইরের ঘরে, অপেক্ষা করছিলাম কারোর আসার জন্য। শশীকান্ত বোধহয় অপেক্ষা করছিল তার ঘরেই, কারণ শশীকান্তের একটা ডাক শুনে আমি ছুটে গেছিলাম সেই ঘরে। দেখি তার ঘরের দরজাটা বন্ধ। ঘরের ভিতর থেকে শশীকান্ত চিৎকার করছে, খবরদার বলছি, খবরদার বলছি, আমার কাছে আসবি না, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। একটা মেয়েলি গলায় হাসির শব্দ গোটা ঘরটায় যেন ভরে উঠতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি দরজা ধাক্কা দিতে লাগলাম, কিন্তু শশীকান্তর সাড়া পাওয়া গেল না। সে তখন ভয়ার্ত গলায় চিৎকার করছে, যেন কারোর কাছে কাকুতি মিনতি করছে, বাঁচার জন্য চেষ্টা করছে। আমি দরজার দিকে আর গেলাম না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে গেলাম। সেখানে রয়েছে শশীকান্তের ঘরের জানালাটা। সেদিকে এগোতে গিয়েই হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লাম। ওগুলো কারা দাঁড়িয়ে আছে? শশীকান্তের ঘরের জানলার বাইরে অনেকগুলো মানুষ। একটা অদ্ভুত কটু গন্ধে চারপাশটা ভরে উঠেছে। শশীকান্তর ঘরের জানালাটা খোলা, আর সেই জানলা দিয়ে চাঁদের আলো ঘরের ভিতরে ঢুকছে। আমি আবার পিছনের দিকে দৌড়তে যাব, এমন সময় দেখতে পেলাম আমার পিছনের দিকে একটি মেয়ে এসে দাঁড়িয়েছে। বয়স ওই 18-19 মতো হবে। মাথার চুল পিঠের চারপাশে ছড়িয়ে রয়েছে। তার চোখে একটা অদ্ভুত ফ্যাকাশে দৃষ্টি। দেখেই বোঝা যায় সে সোজা আমার দিকেই তাকিয়ে আছে। তার মুখে একটা রহস্যময় অদ্ভুত হাসি। আমি কিছু বলার আগে সে হেসে উঠল। তারপরে দেখলাম আমার চারপাশে পিছনে বেশ কিছু অদ্ভুত মূর্তি এসে দাঁড়িয়েছে। তাদের সেই বিভৎস রূপ আর বিভৎস মুখের শব্দ শুনে আমার ভয়ে সেখানে হৃৎপিণ্ড বিকল হওয়ার মতো জোগাড়। অন্য কিছু হলে হয়তো আমি বেশি ভয় পেতাম না, কিন্তু কিন্তু এদের চেহারা দেখে আমি তখন চমকে উঠেছিলাম। আসলে ওটাকে ঠিক ভয় বলে না। চারিদিকে অন্ধকার, তার মাঝে চাঁদের অল্প আলোয় সেখানে দাঁড়িয়ে বিভৎস কয়েকটি প্রাণী আমায় দেখছে। এবার মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ওকে ছেড়ে চলে যা এখান থেকে, এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে এর ফল কিন্তু ভুগতে হবে। মেয়েটা কথা বলছে শুনে আমি বেশ খুশি হলাম। তার মানে মেয়েটা বোবা নয়। এইবার তাকে কিছু বলা যাবে। তাকে উদ্দেশ্য করে বললাম, কে তুমি, আর কেন বারবার এমন ভাবে শশীকান্তকে ভয় দেখাচ্ছ? কি চাই তোমার? আমি ওই মরা মানুষের ঢিবিতে থাকি। শশীকান্তকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। রাতের বেলা শশীকান্ত আমাদের দেখেছে। আমাদের যারা দেখে তাদের আর বেঁচে থাকার নিয়ম থাকে না।
কিন্তু শশীকান্ত বলেছে সে নিজে তোমার কাছে যায়নি, কোনো একটা ঘোরের মধ্যে সে ওইখানে গিয়েছিল। তাহলে শশীকান্তকে তুমি নিজেই নিয়ে গেছো আর এখন তাকে মারতে চাইছো? আমি ওকে নিয়ে যাইনি, ও নিজে নিজেই আমার কাছে গেছে। কিন্তু একবার যখন গেছে তখন ওকে মরতেই হবে। তুই ওকে বাঁচাতে পারবি না। এরপরই দেখতে পেলাম তার পিছনে থাকা সেই ভয়ঙ্কর মূর্তিগুলো যেন এক এক করে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। সেই মেয়েটির মূর্তিটাও একটু একটু করে পিছনের দিকে সরে গেল। আমি তার সামনে এগোতে পারলাম না। মনে হলো একটা প্রচন্ড চাপ আমায় যেন দাঁড় করিয়ে রেখেছিল। ওরা চলে গেছে। সেই চাপ একটু কমতেই আমি অবাক হয়ে গেলাম। এতগুলো মূর্তি এই মেয়েটির সঙ্গে এখানে এসেছে, কিন্তু একটা ব্যাপার তো রয়েছে যেটা আমি জানি না। তাড়াতাড়ি ঘরে এসে ঢুকতে গেলাম, দেখি ঘরের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে শশীকান্ত যখন দরজা খুলল, তার চোখে মুখে প্রচন্ড ভয়। সে ছুটে এসে আমার হাতটা চেপে ধরে বলল, ওরা আবার এসেছিল ঠাকুরমশাই, আবার এসেছিল, আমায় বাঁচান। আমি শশীকান্তকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করলাম, তবে বেশ বুঝতে পারছিলাম এত সহজে ওই মেয়েটি আর তার সঙ্গের আশেপাশের মৃত মানুষগুলো থামবে না। এরপরে আবার কিছু একটা হবে। পরদিন সকালে শশীকান্তকে সমস্ত কথা বললাম, যেগুলো আমি দেখেছি। শশীকান্ত সব শুনে বলল, আপনার কথায় আমি সবই বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু সত্যি বলছি, এই মরা মানুষের ঢিবির বাইরে আমি এর বেশি কিচ্ছু জানি না। আমার বাবা যখন, মানে আমার জন্মের আগে থেকে ওই ঢিবি অমন ভাবেই রয়েছে। ওই নারকেল গাছগুলো অমন অবস্থাতেই আমি দেখেছি। ওর ব্যাপারে খুব বেশি কথা আমার জানা নেই, তবে হ্যাঁ, আমাদের গ্রামের এক প্রবীণ মানুষ আছে, তার নাম সদাশিব। সেই ব্যাপারে কিছু জানলেও জানতে পারে, হয়তো কোনো কথা বলতে পারে। তাহলে তার কাছে নিয়ে চলো, এই ব্যাপারে সব কিছু জানতে হবে। আমার মনে হয় এমন কিছু একটা হয়েছে যাতে ওই মাটির নিচে ঘুমিয়ে থাকা অতৃপ্ত আত্মারা ক্ষুব্ধ হয়েছে। শশীকান্ত যখন আমার দিকে তাকালো, তখন তার চোখে মুখে সেই আগের ভয়টাই দেখতে পেলাম। শশীকান্তের সঙ্গে আমি গিয়ে পৌঁছালাম সদাশিবের বাড়িতে। সে হাঁটাচলা করতে পারে না, চোখেও খুব একটা ভালো দেখতে পায় না। বৃদ্ধ তার ঘরের দাওয়ায় কাছে চুপ করে হেলান দিয়ে বসেছিল। শশীকান্ত আর আমি গিয়ে তার পাশে বসলাম। এরপর কিছুক্ষণ পুরনো কথাবার্তা বলতেই সে চিনতে পারল। আমার কথা শুনে সে অনেক কথা বলল। আসলে তার কথা এবং তার বলার ভঙ্গি সবকিছুই বড় এলোমেলো। তার কথা থেকে আমরা আসল ব্যাপারটা বুঝতে পারলেও সে কথা তোমাদের বললে তোমরা বুঝতে পারবে না। তাছাড়া অনেকদিন আগেকার কথা সব ভালো করে মনেও নেই, তাই আমি আমার মতো করে সে কথা তোমাদের বলছি। সদাশিব বাণুজ্যের বয়স তখন হাতে গুনলে 15 কিংবা 16 হবে। সে সময় এই কৈলাসপুর গ্রামে হঠাৎ করে একবার প্রবল বন্যা দেখা যায়। কৈলাসপুর গ্রামের পিছনের দিকে একটা মরা নদী আছে। সেই নদীতে এখন জল নেই, শুকিয়ে গেছে। তখন সেই নদী ছিল জলে ভরপুর। বর্ষাকালে টানা কয়েকদিন বৃষ্টি হলে সেই নদীর জল ছাপিয়ে আসত কৈলাসপুর গ্রাম। সেবার প্রচন্ড বন্যা হয়, গোটা গ্রাম ভেসে গিয়েছিল। সদাশিব বাণুজ্যে তার বাবা মায়ের সঙ্গে কোনোভাবে সেই গ্রাম থেকে পালিয়ে অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল। কিন্তু যখন ওরা সবাই ফিরে এসেছিল, তখন দেখেছিল এক বিভৎস দৃশ্য। রাতের বেলা বন্যার জল ঢুকে পড়েছিল গ্রামে, তাই অনেকে কোনো কিছু বুঝতে পারেনি। যারা বুঝতে পেরেছিল তারা তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। সে সময় আর চিৎকার চেঁচামেচি করে বাকিদের ডাকার মতো কথা তারা ভাবতে পারেনি, তাই জল ঢুকে অনেক বাড়িঘর ভেঙে যায়।
ঘুমন্ত অবস্থায় মানুষজন আটকা পড়ে যায়। গ্রামের লোকেরা যখন আবার ফিরে এসেছিল, তখন গোটা গ্রামে প্রায় 12 জন লোক মারা গেছে। তাদের মধ্যে ছিল একটি মেয়ে। গ্রামের লোকেরা এই কথা ভাবতেই পারছিল না, ওরা থেকে গেল কি করে। তারপরেই বুঝতে পেরেছিল ওদের বাড়ি গ্রামের শেষে, একদম নদীর ধারের দিকে ছিল, আর তাই জল ঢুকে প্রথমেই তাদের বাড়িঘর ভেঙেছিল। গ্রামের লোকেরা হতাশ হয়ে পড়লেও কিছু করার নেই, তাই অতগুলো মৃতদেহ এই সময় পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে না পেরে ওরা সকলে গ্রামের উত্তর দিকে একটা ঢালু জমিতে সে মৃতদেহগুলো পুঁতে দেয়, আর তার সঙ্গে বেশ কয়েকটা গাছ লাগিয়ে ফেলে। বন্যায় 11 জন এবং তাড়াহুড়ো করে যাতায়াতের মাঝে পড়ে আরো কয়েকজন মরেছিল। সবাইকে মিলিয়ে ওইখানে পুঁতে সেখানে নারকেল গাছ লাগিয়ে চারপাশটা ঘিরে ফেলে সকলে। এরপরে কিছুদিন সবকিছু ভালোভাবে থাকলেও একদিন রাতের বেলা হঠাৎ করে আর একটা বিপদ দেখা গিয়েছিল। এই গ্রামেরই একজন ছিল, তার নাম সদাশিব, ঠিক বলতে পারল না। সে সেদিন রাতের বেলা পাশের গ্রাম থেকে ফিরছিল। তখন সবকিছু আগের থেকে ভালো হয়েছে। সে ওই নারকেল গাছের তলায় এসে যখন দাঁড়ালো, তখন স্পষ্ট শুনতে পেল নদীর বন্যার জল ঢুকলে যেমন শোঁ শোঁ শব্দ হয়, ঠিক তেমনই শব্দ। সে চমকে উঠে তাকালো পিছনের দিকে। রাস্তাটা গ্রামের সেই নদীর পাশ দিয়ে এসেছে। সে তাকিয়ে দেখতে পেল নদীর জল প্রায় 10 হাত মতো উঁচু হয়ে তার দিকে ছুটে আসছে। ব্যাপারটা দেখেই সে ভয়ে চিৎকার করে উঠে ছুটতে লাগলো গ্রামের দিকে। এদিকে তার চিৎকার শুনে ততক্ষণে অনেকে বেরিয়ে এসেছে। লোকটা চিৎকার করছে আর ছুটতে ছুটতে বলছে, বান এসেছে, বান এসেছে, তোমরা তোমরা সবাই পালাও। কিন্তু সবাই অবাক হয়ে দেখল বান তো দূরের কথা, আকাশে চকচকে চাঁদ রয়েছে। গোটা আকাশ তারায় ভরা। প্রায় মাসখানেক ধরে বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই। লোকটা কিন্তু সোজা তার বাড়িতে গিয়ে উঠেছিল। ঘরে ঢুকে কাঁথা মুড়ি দিয়ে গোটা রাত সে এমনভাবে বসেছিল, ঘরের দরজা পর্যন্ত খোলেনি। পরদিন যখন সকলে মিলে তার দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকে, তখন দেখে সে মেঝের উপর হাঁ করে মরে পড়ে আছে, আর গোটা ঘরের ভিতর ছড়িয়ে রয়েছে জল। মাটির মেঝে জলের জন্য কাদা কাদা হয়ে রয়েছে, কিন্তু ঘরের ভিতরে জল কি করে এলো সে কথা কেউ বুঝতে পারল না। এরপরে গ্রামে শুরু হলো অদ্ভুতভাবে মানুষ মারা যাওয়া। নানাভাবে অনেকে মরতে লাগলো। এ সমস্ত ব্যাপার দেখে গ্রামেরই একজন তখন এক তান্ত্রিক এনে গ্রামে কিছু কাজকর্ম করেছিল। তাতেই বোধহয় গ্রামের শান্তি ফিরে এসেছিল। তবে সেই তান্ত্রিক বলেছিল অনেক লোক মরেছে এই গ্রামে, তাদের আত্মা এত সহজে কিন্তু শান্ত হবে না। কিন্তু আমি যে শুনেছিলাম সেই তান্ত্রিক ওই মরা মানুষের ঢিবির আশেপাশে বন্ধন করে দিয়ে গিয়েছিল, যাতে সেখান থেকে কেউ বাইরে আসতে না পারে। সদাশিব অতি কষ্টে বলল, সেই তান্ত্রিক কিন্তু যাবার আগে একটা কথা বলেছিল, যত সময় যাবে তত কিন্তু বাঁধন আস্তে আস্তে কমতে শুরু করবে, ততই কিন্তু ওদের ক্ষমতা বাড়বে। বিশেষ করে যদি কেউ কখনো ওই পাশের বেড়া ভেঙে ভেতরে ঢোকে, তাহলে কিন্তু এই বাঁধন ভেঙে যাবে এক মুহূর্তে। বৃদ্ধের কথা শুনে আমি চমকে উঠে বললাম, আমার মনে হয় সে বাঁধন কোনোভাবে ভেঙেছে, আর তাই ওরা বাইরে বেরিয়ে এসেছে। ওরা প্রথমেই শশীকান্তকে মারতে চাইছে, তারপর হয়তো গ্রামে আরো কারোর ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু ওদের আটকানো যাবে কিভাবে? আমার কথা শুনে সদাশিবের দৃষ্টিহীন ফ্যাকাশে চোখটা যেন কেঁপে উঠল। আবার সে বলল, আমার মনে হয় সে ব্যাপারে একটা উপায় আমাদের হাতে আছে।
ওদের আবার ওই মরা মানুষের ঢিবির কাছে বেঁধে ফেলতে হবে। যে কারণেই ওরা বেরিয়ে থাকুক না কেন, ওদের ফিরিয়ে দিতে হবে ওখানে। তুমি তো নিজেও সাধু বললে, তুমি তুমি পারবে না ওদের আটকাতে? ওদের আটকাতে পারবো, কিন্তু ওরা কেন বেরিয়েছে সেটা না জেনে ওদের আটকানো কি ঠিক হবে? আমি তো এখানে সবসময় থাকতে পারবো না। আমি চলে যাবার পরেই যদি ওরা আবার বেরিয়ে আসে তখন? শশীকান্ত আমার কথায় সম্মত হলো। আমি বললাম, আমার মনে হয় একটা কাজ আমরা করতে পারি। আজকের রাতটা অপেক্ষা করতে পারি। ওরা যখন শশীকান্তকেই নিজেদের লক্ষ্য বানিয়েছে, তাহলে প্রথমে ওরা শশীকান্তকেই মারতে চাইবে এবং তারপর অন্য কাউকে। শশীকান্তকে বাঁচাতে পারলেই ওদেরকে আটকানো যাবে। ওই মেয়েটিকে আমি নিজেও একবার দেখেছিলাম। ওই মরা মানুষের ঢিবির কাছে ও মেয়ে থাকে। ওকে দেখতে ভয়ঙ্কর। ও কি ভয়ঙ্কর দেখতে! সদাশিবের বয়স তখন 30 বছর হবে। তখন সেই ঘটনা ঘটেছিল। একদিন রাতের বেলা সদাশিব মনের ভুলে উত্তরের পথে ওই মরা মানুষের ঢিবির কাছে গিয়েছিল। রাতের বেলা ঢিবির কাছে যাওয়া ছিল একেবারে বারণ, বিশেষ করে গ্রামে অতগুলো মানুষ মরার পর। যদি দিনের বেলাও কেউ ও পথে যেত, তবুও মরা মানুষের ঢিবির দিকে নজর না রেখে অন্যদিকে চোখ দিয়ে সেখান থেকে চলে যেত, যাকে বলে একরকম প্রচন্ড ভয় ছিল। একদিন সদাশিব সেই পথে ফিরছিল। সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে পাশের গ্রাম থেকে এই গ্রামে ফেরার যে পথটা ছিল, সেই পথটা ছিল অনেক বড়। তাই সেখানে না ফিরে এই সোজা পথে তাড়াতাড়ি ফেরার জন্য সে এসেছিল। কিন্তু সমস্যা হয় ওই মরা মানুষের ঢিবির কাছাকাছি আসার পর। সেখানে আসতেই নিজের অনিচ্ছা সত্ত্বেও সদাশিবের চোখ চলে যায় মরা মানুষের ঢিবির দিকে। সে দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। কে যেন নারকেল গাছগুলোর ফাঁকে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন না, বেশ কয়েকজন রয়েছে। যারা ঘুরছে তাদের গোটা শরীর যেন কালো কুচকুচে। একটা অদ্ভুত হাসির শব্দ সেখান থেকে ভেসে আসছে। সদাশিব কৌতূহলী হয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন প্রবল বৃষ্টি পড়ছে। সে বৃষ্টির বেগ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছিল। সদাশিব যত সামনের দিকে এগিয়ে যায়, ততই যেন বৃষ্টির বেগ একটু একটু করে কমে আসে। একসময় প্রচণ্ড বৃষ্টি কমতে কমতে ঝিরিঝিরি হয়ে আসতে সদাশিব একদম সেই বাঁশের বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তখনই দেখতে পেয়েছিল এক হাড় হিম করা দৃশ্য। প্রত্যেকটা নারকেল গাছের মাথায় একদম উপরে কে যেন বসে আছে। ঠিক 2 পা আর 2টো হাত দিয়ে বিড়াল যেভাবে অপেক্ষা করে, ঠিক তেমনভাবেই প্রত্যেক গাছের উপর একজন করে বসে আছে। সদাশিব দেখতে পেয়েছিল সব থেকে কাছের গাছটার উপরে বসে রয়েছে একটি মেয়ে। তার মাথার চুলগুলো হাওয়ায় অদ্ভুতভাবে সাপের মতো পিছনের দিকে উঠে আছে। নারকেল গাছের উপর থেকে নিচে ভালো করে দেখা সম্ভব নয়, কিন্তু তবুও মেয়েটা যেন তাকে ভালো করে দেখতে পেয়েছে। সদাশিব ভয় ঠকঠক করে কাঁপতে কাঁপতে শুনতে পেয়েছিল গাছের উপরে বসে থাকা সকলেই যেন খিলখিল করে হাসছে। আর তারপরে প্রায় ছুটতে ছুটতে সেই রাতে সদাশিব ফিরে এসেছিল তার বাড়িতে। আর কোনোদিনও ভুল করেও সে অন্ধকারে উত্তরের পথের দিকে যায়নি। কিন্তু তখন তো ওই মেয়েটি আর বাকি আত্মারা ওখান থেকে বেরোয়নি। তার মানে তারা বেরিয়েছিল অনেক পরে। সদাশিবের কাছে সমস্ত কথা শুনে বুঝতে পারলাম ব্যাপারটা বড়ই জটিল। তাই শশীকান্তকে নিয়ে বাড়ি ফিরে আসার পথে তার সঙ্গে অনেকক্ষণ কথা হল। শশীকান্ত বলল, বারবার ওরা আমায় ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ঘর থেকে বেরোই না।
ওরা আমায় ভয় দেখায়। ওই মেয়েটা আমায় বলে, বাইরে বেরিয়ে আয়, না হলে তোকে জলে ডুবিয়ে মারবো। তুমি জলে ভয় পাও? আমি গ্রামের ছেলে, নদী জলে ছেলেবেলায় অনেক সাঁতার কেটেছি, জলে ভয় পাবো কেন? নদীটা এখন একদম শুকিয়ে গেছে, সে কথা ঠিক, কিন্তু গ্রামের অন্যদিকে তো দিঘি রয়েছে। এমন কেউ আছে যে ওই বাঁধনটা খুলে ফেলেছে আর তার জন্যই ওরা বেরিয়ে এসেছে, কিন্তু তোমাকেই তাদের প্রথম লক্ষ্য করলো কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। শশীকান্ত আমার মতোই অবাক হয়ে বলল, আমিও তো বুঝতে পারছি না ঠাকুরমশাই, কি যে হচ্ছে। সেই মেয়েটিকে আমি নিজেও দেখেছিলাম। প্রথম যখন তাকে দেখেছিলাম তখন তার চোখের দৃষ্টি ছিল কালো, মুখটা ভয়ঙ্কর হলেও তাতে ক্ষতের চিহ্ন ছিল না, কিন্তু যখন সে চলে যায় তখন সেই গোটা গ্রাম ছিল রক্তাক্ত। আর তার পাশে থাকা সেই ছায়ামূর্তিগুলোকে ভালো করে কখনো দেখতে পাইনি। মনে মনে স্থির করলাম রাতের বেলায় নারকেল বাগানে অর্থাৎ মরা মানুষের ঢিবির কাছে গিয়ে দেখতে হবে, তাহলে হয়তো এই বিপদের কোনো উপায় পাওয়া যাবে। না হলে ওরা যদি আসে তাহলে শশীকান্তকে ওরা আবার মারার চেষ্টা করতে পারে, কিন্তু শশীকান্তকে সে কথা বললে শশীকান্ত মানতেই চাইবে না, সে কথা আমি জানি, তাই শশীকান্তকে বললাম না। সন্ধ্যার পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শোয়ার জন্য নিজের ঘরে ঢুকে পড়লাম। শশীকান্ত নিজের ঘরে ঢুকে পড়ল। শশীকান্তর এই ঘরের সামনে আর পিছনে দুদিকে দরজা আছে। বেশ কিছুক্ষণ পর পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে অন্ধকার, তিরতির করে হাওয়া দিচ্ছে। এ হাওয়া আমার গায়ে এসে লাগছে। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করতে করতে হাঁটতে হাঁটতে সেই দিকে চলেছি। সকালেই কথায় কথায় উত্তরের সেই মরা মানুষের ঢিবির পথের কথা আমি জেনে নিয়েছিলাম, যাতে রাতে একা একা আমি সেখানে পৌঁছতে পারি। সেই মতো হাঁটতে হাঁটতে সেদিকে এগোতে লাগলাম। এক পা করে আমি সামনের দিকে এগোচ্ছি। অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার পিছু পিছু কে যেন আমার পায়ের শব্দ অনুসরণ করে আমার সঙ্গে হেঁটে আসছে। প্রথমে মনে করেছিলাম হাওয়ার শব্দ, তারপর যেন মনে হলো না, হাওয়ার শব্দ তো নয়, যেন সত্যি সত্যি আমার পিছনে পিছনে হেঁটে আসছে কেউ। পেছন ঘুরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো একটা ছায়ামূর্তির মতো কিছু যেন আমার পিছনের পথ থেকে এক পাশে ছিটকে সরে গেল। বুকের ভিতরটা যে এক মুহূর্তের জন্য ধক করে ওঠেনি সে কথা বলবো না। দেহবন্ধন করাই ছিল, তাই অশরীরী কোনো শক্তি চট করে আমার ক্ষতি করতে পারবে না। কিন্তু এই গ্রামে যেন অদ্ভুত কিছু একটা ব্যাপার হচ্ছে। সদাশিবের কথা অনুযায়ী যদি ওই মরা মানুষের ঢিবি আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগে তৈরি করা হয়, তাহলে সেই আত্মা এত দিন ধরে এখানে থাকতে থাকতে অনেক শক্তিশালী হয়ে যাওয়ার কথা। তাদের সঙ্গে এত সহজে পেরে ওঠা যাবে না। মনে মনে এসব কথা ভাবছি, আর এক পা করে সামনের দিকে এগিয়ে চলেছি। মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে করতে এগোচ্ছি, কারণ আমি জানি আমি যদি কিছু করতে না পারি তাহলে শশীকান্ত মারা পড়বে। সদাশিব নামের ওই বৃদ্ধ লোকটি মিথ্যে কথা বলবে না। তাছাড়া গ্রামে যে লোক মরেছিল সে কথা শশীকান্ত নিজেও আমায় জানিয়েছে। যাকে বলে ভয় আতঙ্ক সবকিছু যেন একসাথে জড়িয়ে পড়েছিল চারপাশের বাতাসে, কিন্তু আমি তখনও ভয় পাই। আমার পিছনে পিছনে চুপি সাড়ে পায়ে পায়ে আসতে থাকা কিছু একটাকে আমি যেন ওর নিজের অজান্তেই স্বাগত জানাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে সেই মরা মানুষের ঢিবি থেকে যখন বেশ খানিকটা দূরে আছি, তখন পিছন থেকে কে যেন বলে উঠল, এরকম লুকিয়ে এখানে চলে এলেন ঠাকুরমশাই? আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো? হঠাৎ করে পিছনে চেনা গলাটা শুনে তাকিয়ে দেখতে পেলাম হাতে হ্যারিকেন, আর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে শশীকান্ত নিজে। আমি অবাক হয়ে বললাম, সর্বনাশ, এ কি করেছো তুমি?
তুমি এখানে চলে এসেছো কেন? তোমায় এখানে আনতে চাইনি বলেই তোমায় না জানিয়ে এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে যে তুমি কত বড় বিপদে পড়লে তুমি জানো না। শশীকান্ত কেমন যেন মুহ্যমান হয়ে আমার কাছে এগিয়ে এসে বলল, আমি যদি কোনো বিপদে পড়ি তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার জন্য আপনি এখানে একা একা এসে যে কত বড় বিপদে পড়তে পারেন সে কথা আপনি জানেন না। আমি শশীকান্তের কথায় চমকালাম। কথাটা তো আমি ভেবে দেখিনি। সত্যি সত্যি এইখানে কোনো অদ্ভুত শক্তি যদি আমায় কোনো বিপদে ফেলে তাহলে? শশীকান্ত বলল, আপনি ঠিক বলেছেন ঠাকুরমশাই, মনে হয় সত্যি সত্যি ওই বাঁধনটা কেটে গেছে, আর তার জন্যই ওখান থেকে কেউ বেরিয়ে বাইরে এসেছে। কিন্তু বাঁধনটা কাটলো কি করে? সদাশিবের কথায় ওই বাঁশের সঙ্গে কোনো বাঁধন ছিল, তাই সেই বাঁশের বেড়া এতদিন ধরে শক্ত হয়েছিল। কোথাও সেই বাঁশের বেড়া কোনোভাবে ভেঙে যাওয়ায় ওই বাঁধন কেটে গেছে। শশীকান্ত বাঁশের দিকে এগুলো, আমিও তার পিছনে পিছনে গেলাম। ভালো করে দিনের বেলায় গুনে গুনে দেখা গেছে ওইখানে নারকেল গাছের সংখ্যা প্রায় 17টা। তার চারপাশে ওই চৌহদ্দি একবার ধরে ঘুরতে ঘুরতে বাকি দিকটা ছোটখাটো ঝোপের মতো জায়গা। এই ঝোপের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এক জায়গায় বাঁশের বেড়া ভাঙা, আর সেখান থেকেই ভিতরে ঢোকা যায়। আমি সেদিকে এগিয়ে এসে আঙুল দেখিয়ে বললাম, এই দেখো শশীকান্ত, এইখানেই সেই জায়গাটা যেখানে বাঁশের বেড়াটা ভেঙেছে, আর এখান থেকেই সেই মন্ত্রের বাঁধন ভেঙেছে। কথাটা বলতে বলতে সেই ভাঙা জায়গা ধরে আমি ভেতরের দিকে যেই ঢুকে গেলাম, হঠাৎ প্রচন্ড একটা ধাক্কা খেলাম, যেন বাতাসের মধ্যে অদৃশ্য কেউ আমায় প্রচন্ড ধাক্কা দিয়ে একটা নারকেল গাছের মধ্যে নিয়ে গিয়ে ফেলল। আমি কোনো রকমে উঠে বসে শশীকান্তকে ডাকতে যাব, কিন্তু শশীকান্ত কোথায়? শশীকান্ত আমার পিছনে যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। তার পরনের পোশাক এখন ছেঁড়া, অতি পুরনো। পোশাক পচে গেলে যেমন হয় ঠিক তেমন। তার চোখে সেই কালো কুচকুচে দৃষ্টি, মুখের দাঁতগুলো সাদা ধারালো। সে অদ্ভুতভাবে হাসছে। গোটা মুখে পচা গলা চামড়া, মাংসের চিহ্ন, আর তার আশেপাশে কয়েকটা কালো ছায়া জুড়ে রয়েছে। ততক্ষণে আমি কিছু বলার আগেই সে বলে উঠল, কিন্তু তার গলা থেকে বেরিয়ে গেল শশীকান্তের গলার স্বর। বড় ভুল করে ফেলেছেন ঠাকুরমশাই, এইখানে যে আপনার কোনো তন্ত্র মন্ত্র খাটবে না। সঙ্গে সঙ্গে নারকেল গাছের তলা থেকে উঠতে যেতেই বুঝতে পারলাম অদৃশ্য কোনো একটা বাঁধনে যেন আমি নারকেল গাছের সঙ্গে বাঁধা পড়েছি। মনে পড়ে গেল সদাশিবের বলা শেষের দিকের কথাগুলো। সদাশিব বলেছিল, ঠাকুর মশাই, যা করবেন সাবধানে করবেন। ও জায়গায় কিন্তু আজ পর্যন্ত মানুষের পা পড়েনি। ও জায়গায় যখন সে তান্ত্রিক কাজ করেছিল, সে তান্ত্রিক বলেছিল এই জায়গা কিন্তু বড় অশুভ। বাঁধন বাইরে থেকে দেওয়া হলেও এই জায়গার ভিতরে কিন্তু কোনো তন্ত্র শক্তি কাজ করবে না। হঠাৎ করে সেই অদ্ভুত কথাটা মনে পড়ার পরেই দেখলাম আশেপাশের গাছগুলো থেকে টিকটিকের মতো কারা যেন মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে নেমে আসছে নিচের দিকে। বিভৎস সেই মানুষগুলো, আর তাদের সঙ্গে চারপাশটা একটা অদ্ভুত পচা গন্ধে ভরে উঠতে শুরু করলো। আমি কিছু বলতে যেতেই বুঝতে পারলাম মুখ থেকে শব্দ বের হচ্ছে না। এক প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি আমি। কি যে করব বুঝে ওঠার আগেই সেই মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার মুখের সামনে তার সেই ভয়ঙ্কর মুখটাকে নামিয়ে এনে বলল, এইবার তোকে আর কেউ বাঁচাতে আসবে না এখানে। প্রথমে তোকে মারব, তারপর এই গোটা গ্রামকে একটু একটু করে মারব। কথাটা বলার সঙ্গে সঙ্গেই তার একটা হাত নারকেল গাছের উপর এসে পড়ল।
থরথর করে গোটা নারকেল গাছটা কেঁপে উঠল। আর তার সঙ্গে সঙ্গে চারপাশে সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে এক পৈশাচিক উল্লাস দেখা গেল। প্রচণ্ড হাসি আর চিৎকারের শব্দে যেন চারপাশটা মুখরিত হয়ে উঠতে লাগলো। আর আমি মনে মনে তখন মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, কাল ভৈরব সবাইকে ডেকে চলেছি। কি করব বুঝতে পারছি না। এমন অবস্থার মধ্যে থেকে যে বেঁচে ফিরতে পারবো সে কথা কখনো ভাবতে পারিনি। মনে হয়েছিল এই শেষবার। কাল সকালে হয়তো আমার মৃতদেহ এই গ্রামের লোকেরা জঙ্গলের বাইরে পথের কাছে পড়ে থাকতে দেখবে। বারবার মনে পড়ছিল সদাশিবের কথাগুলো শোনা দরকার ছিল। শশীকান্তর সঙ্গে কথা না বলে এভাবে এখানে আসাটা উচিত হয়নি। কিন্তু যা হওয়ার তখন তো হয়ে গেছে। আমরা এখানে কতদিন ধরে যে আটকে আছি তুই জানিস না। আমাদের মুক্তি হয়নি, তাই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যেদিন এখান থেকে বের হতে পারবো সেদিন সেদিন এই গ্রামের মানুষ যাদের জন্য আমাদের এই অবস্থা হয়েছে তাদের সবাইকে মারবো। আমার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। অবাক হয়ে দেখছিলাম আমার সামনে মাটির উপরে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে কতকগুলো মৃতদেহ। কারোর হাত নেই, পা, মাথা, কোনো কিছুই নেই। সবগুলো আমার চোখের সামনে ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। এই কঙ্কালের মধ্যে একটা মৃতদেহের মধ্যে আস্তে আস্তে চামড়া, মাংস সবকিছু লাগতে শুরু করল। তারপর সে আস্তে আস্তে উঠে বসলো আমার সামনে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম তাকে দেখতে সম্পূর্ণ আমার মতো। আমারই মতো লাল একটা কাপড় দিয়ে তার নিম্নাঙ্গ আবৃত, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সে আমার দিকে তাকিয়ে আমার মতো করে হাসছে। আমি কিছুই বলতে পারছি না। ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার মনে হলো যে নারকেল গাছটার কাছে আমি বাধা রয়েছি, তার ঠিক পিছনে কেউ একটা হঠাৎ করে এসে দাঁড়িয়েছে। এখন বুঝতে পারলাম আমি আর সেই ছাড়া এখানে আর কেউ নেই। তখন সে বিভৎস মানুষগুলোর সঙ্গে কি যেন কথা বলছে। বোধহয় আমায় স্বীকার করার আগে একটু সময় নিচ্ছে। মাথার পিছন থেকে যেন চেনা গলায় একটি মেয়ের মতো কেউ বলে উঠল, আগেই তো তোকে বারণ করেছিলাম, আমার কথা তখন শুনলি না কেন? তখন আমার কথা শুনলে এখন তো আর এমন কিছু হতো না। আমার পিছনে গাছের উল্টো দিক থেকে যেন একটা মেয়ে কথা বলে উঠল। গলাটা আমার চেনা, কিন্তু ধরতে পারছি না। আমি মনে মনে বললাম, তখন তো বুঝতে পারিনি এমন কিছু একটা হবে। তুমি যেই হও না কেন, আমায় এই বিপদ থেকে উদ্ধার করো, আর এই গোটা গ্রামকে উদ্ধার করো, না হলে শশীকান্তকে তো বাঁচাতে পারবো না। এই গ্রামকে উদ্ধার করতে গেলে যে আগে এদের উদ্ধার করতে হবে। এত বছর ধরে এরা মুক্তি পায়নি, আর তাই তো এমন অভিশপ্ত জায়গা হয়েছে এটা। আমি মুক্ত করে দেবো ওদের, কিন্তু তার জন্য তো আমার এখান থেকে মুক্ত হতে হবে। ওদের অনেক ক্ষমতা, ওদের এতদিনের অপেক্ষা আর প্রতিহিংসা ওদের এমন শক্তিশালী করে তুলেছে। তাছাড়া ওদের সবার ক্ষমতা ওই মেয়েটির মধ্যে রয়েছে, তাই ওর সঙ্গে এত সহজে তোরা পারবি না কেউ। শশীকান্তকে ওরা আগেই মারত, কিন্তু মারতে পারেনি শুধুমাত্র শশীকান্তর বাবা মায়ের জন্য। ওরা শশীকান্তর আশেপাশে সব সময় তাকে রক্ষা করেছে, কিন্তু তুই আসার পর ওরা ভয় পেয়েছে, তাই এখন ওরা তোকে প্রথমে মারতে চায়। তাহলে এখন কি করব? ওদের যদি এখান থেকে উদ্ধার করতে না পারি তাহলে? নিজের ওপর বিশ্বাস রাখ, তুই সব কিছু করতে পারবি। এরপরই যেন একটা প্রবল ধাক্কা গেলাম শরীরের মধ্যে। তারপর সেই নারকেল গাছের বাঁধন থেকে উঠে দাঁড়ালাম। হঠাৎ আমায় এমনভাবে উঠে দাঁড়াতে দেখে সামনে থাকা সেই ছায়ামূর্তিগুলো সঙ্গে সঙ্গে, আর তার সঙ্গে সেই মেয়েটি যেন অবাক হয়ে গেল। সে ছুটে এলো আমার দিকে। তার দুই হাতে লম্বা ধারালো নখ, বিভৎস তার মূর্তি। সেই হাতটা দিয়ে আমার গলা বরাবর একবার
চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তের মধ্যে আমি সেখান থেকে সরে যেতে নারকেল গাছের উপরে গিয়ে পড়ল সে। আমি কথা বললাম না, তবে আমার মধ্যে দিয়ে যেন কেউ বলতে লাগলো, তোদের মুক্তি হবে। এতদিন ধরে তোরা এখানে মুক্তির জন্য অপেক্ষা করেছিস, কিন্তু কেউ তোদের মুক্তি দেয়নি। যতবার তোরা কাউকে না কাউকে মুক্তি দেওয়ার কথা বলতে গেছিস, ততবার ওরা ভয় পেয়েছে, তোদের ভয় পেয়েছে, আর তাই তোরা তাদের মেরেছিস। কিন্তু আজ আমি তোদের মুক্তি দেব। মুক্তি চাই না, আমরা মুক্তি চাই না, রক্ত চাই, রক্ত, রক্ত, মাংস আর মৃত্যু চাই আমরা। আমাদের যেমন মরতে হয়েছিল তেমন ভাবে সবাইকে মরতে হবে। বেশ, তাহলে তুই যদি আমায় মারতে পারিস তাহলে তোর মনস্কামনা পূর্ণ হবে, আর যদি না পারিস তাহলে। সেই মেয়েটা ছুটে এলো আমার দিকে, আবার ঝাঁপিয়ে পড়তে গেল। কালো কুচকুচে তার শরীর, বিভৎস চেহারা। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে তার ধারালো নখগুলো দিয়ে আমায় ছিন্ন ভিন্ন করতে চাইল, কিন্তু কোনো একটা অদ্ভুত উপায় আমায় স্পর্শ করার আগেই সে ছিটকে গেল মাটির উপরে। কালো কালো ছায়াগুলো ততক্ষণে আমার চারপাশে ছড়িয়ে পড়েছে। নারকেল গাছের মাথাটা থরথর করে কাঁপছে। আমি বললাম, ভালো করে ভেবে দেখো, তোমাদের মুক্তি একমাত্র আমি দিতে পারি। মেয়েটা আমার দিকে তাকিয়েছিল, আমিও তার চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। আর তারপরে একটা ব্যাপার ঘটে গেল। সেই কালো ছায়াটা হঠাৎ যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তার বদলে খানিকটা কালো ধোঁয়া যেন আস্তে আস্তে বাতাসে কোথায় যেন মিলিয়ে গেল। আর তারপরেই দেখতে পেলাম সেই কালো কালো ছায়ামূর্তিগুলো এক এক করে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। আমি পায়ে হেঁটে সেই বাঁশের ভাঙা জায়গাটা থেকে বেরিয়ে এলাম যখন, বাইরের দিকে তখন দেখতে পেলাম প্রত্যেকটা নারকেল গাছের মাথার উপরে একটা করে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সেই মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আমার মনের ভিতর থেকে কে যেন বলে উঠল, কাকে খুঁজছিস? ওকে পাবি না। আসলে তো ও নেই। যাকে তোরা দেখেছিস সে আসলে একটা শক্তি মাত্র। আমি অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই দিকে। তারপর আস্তে আস্তে সেখান থেকে রওনা দিলাম শশীকান্তের বাড়ির উদ্দেশ্যে। শশীকান্ত সবই বুঝতে পেরেছিল, কিন্তু ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছিল না। তাই আমায় দেখতে পেয়ে প্রায় এক প্রকার ছুটে এলো আমার কাছে। আরে ঠাকুর মশাই, আপনি কোথায় গেছিলেন? রাতের বেলা আপনাকে না দেখে যে আমি কি চিন্তায় পড়েছিলাম। আপনি চলে যাওয়ার পরেও ওই মেয়েটা আবার এসেছিল। কিন্তু আমি তো দেখেছিলাম সেই মেয়েটা ঢিবির কাছে ছিল। আমি যে ওখানে মরা মানুষের ঢিবির কাছে গিয়ে ওদের সবাইকে দেখলাম। এত কিছু হলো, তাহলে মেয়েটা তোমার কাছে এলো কখন? শশীকান্ত আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তারপর ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বুঝতে পারলাম শশীকান্ত থরথর করে কাঁপছে। আমি বললাম, কি হলো? শশীকান্ত কোনো কথা বলতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। বুঝতে পারলাম প্রচন্ড ভয় পেয়ে শশীকান্তর বোধ বুদ্ধি যেন লোপ পেয়েছে। তাড়াতাড়ি সে আমায় নিয়ে আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরে গিয়ে ঢুকলো। তারপর বিছানার দিকে ভয়ে ভয়ে তাকাতে তাকাতে বলল, চলে গেছে, চলে গেছে। আরে কে চলে গেছে? শশীকান্ত বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, ফাঁকা বিছানার দিকে তাকিয়ে। যেন মনে হচ্ছিল ওই বিছানার দিকে তাকিয়ে সে প্রচন্ড ভয় পেয়েছে। বিছানার উপরে ফাঁকা জায়গাটাতেও এমন কিছু একটা আছে যেটা দেখে শশীকান্ত ভয় পাচ্ছে। আমি তাকে জোর করলাম না। ঘরের দরজা জানালাগুলো বন্ধ করা ছিল, এখন সেগুলো খুলে দিলাম, ভালো করে আলোটা বাড়িয়ে দিলাম। শশীকান্তর কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে ধরে একটা গোপন মন্ত্র পড়তে লাগলাম। খানিকটা জল খেয়ে নিয়ে মুখ মুছে শশীকান্ত যা বলতে লাগলো তা হলো এরকম, ঠাকুর মশাই, আপনি যে কিছু একটা ভেবেছেন তা বুঝতে পেরেছিলাম। আসার সময় বারবার আপনি অন্য মনস্ক ছিলেন।
তারপর সন্ধ্যাবেলায় যখন তাড়াতাড়ি খাবার দেওয়ার কথা বললেন, তখনই বুঝতে পারলাম আপনার মনে কিছু একটা রয়েছে। ওই মরা মানুষের ঢিবির কাছেই সবকিছু হয়েছে। সেখানে যাওয়ার কথা একবার আপনি মুখ ফুসকে বলে ভুলে গেলেন, তাই আমি বুঝতে পেরেছিলাম আপনি ওখানে যাবেন। তবু বিছানায় শুয়ে থাকার অবস্থায় কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি। যখন ঘুম ভাঙলো ভাবলাম একবার আপনার ঘরে দেখে আসি। বাইরে দিয়ে নিজের কাজ সেরে এসে যখন আপনার ঘরের দরজার কাছে এসেছি, তখন দেখি আপনি উল্টো দিকে ঘুরে শুয়ে আছেন। ঘরের ভিতর টিমটিম করে হ্যারিকেনটা জ্বলছে। ঘরের দরজা জানলা সবকিছু খোলা। আমি আপনার ঘরে ঢুকে ঘরের পিছনের দরজাটা বন্ধ করে দিলাম। জানলা থেকে অল্প অল্প হাওয়া আসছিল, তাই জানলাটা খোলাই রাখলাম। হ্যারিকেনটা অল্প কমিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই ঘুমিয়ে পড়েছেন? আপনি কোনো উত্তর দিলেন না। আমি দরজাটা দিয়ে ঘুরতে যাব, এমন সময় দরজাটা নিজে থেকে দম করে শব্দ করে বন্ধ হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি আপনি বিছানার উপর উঠে বসেছেন। ঘরের হ্যারিকেনটা কেমন যেন নিভু নিভু হয়ে এসেছে। আপনার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। আপনি গম্ভীর গলায় বললেন, বাঁশের বেড়াটা ভেঙে বড় ভুল করে ফেলেছিস শশীকান্ত। কাজটা তোর করা উচিত হয়নি। আমি বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু প্রচন্ড ভয় হলো। বাঁশের বেড়া যে আমি ভুল করে ভেঙেছিলাম সে কথা কেউ জানতো না। আমি সে কথা কাউকে বলিনি। একমাত্র ওই মরা মানুষের ঢিবির কাছে অদৃশ্য যদি কেউ থেকে থাকে, যারা আমায় ভয় দেখায়, তারাই একমাত্র জানতো। কিন্তু আপনার মুখ থেকে এই কথা শুনে আমি চমকে উঠে বললাম, এইসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আরে আমি ওই বাঁশের বেড়া ভাঙতে যাব কেন? আমি ওইখানে এর আগে তো কখনো যাইনি। এখন মাত্র গিয়েছিলাম, তখন যা ভয় পেয়েছিলাম। আমায় মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না শশীকান্ত। আমি জানি, আমি তোকে দেখেছি ওই বাঁশের বেড়া ভাঙতে। তুই যখন বাঁশের বেড়া ভেঙেছিস তখন যে আমি তোর কাছেই ছিলাম। এইবার কিন্তু আমি ভয় পেয়ে গেলাম ঠাকুরমশাই। একটা অদ্ভুত ভয় যেন আমার গোটা শরীর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো। জানলাটা হঠাৎ করে দুমদাম শব্দ করে বন্ধ হয়ে গেল। হ্যারিকেনটা প্রায় নিভু নিভু হয়ে গেছে। হঠাৎ করে মনে হলো আপনি বিছানা ছেড়ে উঠছেন, পায়ে পায়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয় চিৎকার করে উঠলাম, ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘরের আলোটা নিভে যাচ্ছে কি করে? আপনাকে আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? ঘরের মধ্যে এমন পচা গন্ধ কিসের? আমার কথায় আপনি অদ্ভুতভাবে হাসতে লাগলেন। ঠাকুরমশাই অমন হাসির শব্দ শুনে যে কারোর বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আমারও তাই হলো। আমি দু হাতে মুখ ঢেকে দরজার কাছে চুপ করে বসে পড়লাম। ঠিক তখনই সেই মেয়েটার হাসি যেন আপনার হাসিতে বদলাতে শুরু করলো। আর তারপরে হাসতে হাসতে সেই মেয়েটি বলে উঠল, ওই ঠাকুর মশাইকে তো এখন শুধু আটকে রেখেছি, আর একটু পরেই তাকে মারবো। তার মাথাটা ছিঁড়ে তার রক্ত খাবো। এইবার তো তোকেও নিয়ে যাব। আমি তখন মাটির উপর প্রায় লুটিয়ে পড়েছি। দরজার উপর ধাক্কা দিচ্ছি, চিৎকার করছি, যেভাবেই হোক এই ঘর থেকে আমি বেরোতে হবে। কিন্তু ঘরের সব দরজা কিন্তু বন্ধ। অন্ধকারের মধ্যে তীব্র পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। হ্যারিকেনটা টিম টিম করে চলতে চলতে কখন যেন নিভে গেছে। আমি তখন মাটির উপর প্রায় লুটিয়ে পড়েছি। দরজার উপর ধাক্কা দিচ্ছি, চিৎকার করছি, যেভাবেই হোক এই ঘর থেকে আমি বেরোতে হবে। কিন্তু ঘরের সব দরজা কিন্তু বন্ধ। অন্ধকারের মধ্যে তীব্র পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। হ্যারিকেনটা টিম টিম করে চলতে চলতে কখন যেন নিভে গেছে। এত ভয় আমি কোনোদিনও পাইনি ঠাকুরমশাই। তারপর প্রাণপণে চেষ্টা করতে করতে একসময় দরজাটা খুলে গেল। আর তারপরে আমি এক লাফে বাইরে বেরিয়ে যেতেই মনে হলো পিছনের দরজাটা তড়াম শব্দ করে খুলে আপনি ভেতর দিয়ে বেরিয়ে গেলেন। সেটা যে আপনি নয় সেটা বুঝতে পারছিলাম,
কিন্তু সেই ছায়াটাই বাইরে বেরিয়ে গেল। তারপর কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ করে মনে যেন বল পেতে শুরু করলাম। কে যেন কানের কাছে এসে বলল, সব ঠিক হয়ে গেছে শশীকান্ত, কিন্তু ওদের মুক্তির ব্যবস্থা করতে হবে যে। আমি চমকে উঠলাম। চারপাশে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। প্রচন্ড ভয়, আবার ঘরের ভিতরে ঢুকতে যাব, কিন্তু কিন্তু ঘরের ভিতরে ঢুকতে যাওয়ার আগেই মনে পড়লো, আবার যদি আপনাকে দেখতে পাই ঘরে। একটানা এতগুলো কথা বলতে বলতে আমার পায়ের উপর লুটিয়ে পড়ল শশীকান্ত। কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন ঠাকুরমশাই, বাঁশের বেড়া আমি ইচ্ছে করে ভাঙিনি। একটা বাঁশের বেড়ার কাছে দাঁড়িয়ে দেখেছিলাম। হঠাৎ কি মনে হলো, আর তারপরে আমি বাঁশের বেড়ার উপর ছিটকে গিয়ে পড়েছিলাম। কিন্তু কিন্তু সে কথা তো কাউকে বলা যায় না। তাই তাই বাঁশের বেড়াটা কোনো রকমে আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। আমি সব বুঝতে পেরেছিলাম। তার মানে মধুসুন্দরী দেবী কিংবা যে এসেছিল সে ঠিকই বলেছে। ও আসলে একটা শক্তি। ও যে কারো রূপ নিতে পারে, যে কারো রূপ। হয়তো ওই মেয়েটি সে কোনোভাবে তোমার রূপ নিয়েছিল, আর তাই আমাকে সে তুমি সেজে তোমার মতো করে টেনে নিয়ে গিয়েছিল ওইখানে, আর তোমাকে আমার রূপ নিয়ে দেখা দিয়েছিল এইখানে। কিন্তু সব কিছু মিটে গেছে, আর কোনো চিন্তা নেই। ওই অপশক্তি আর কোনো কিছু করতে পারবে না। তবে মরা মানুষের ঢিবির কাছে তোমরা যে, তোমাদের গ্রাম যে এত বড় ভুল করেছ, তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ওই গাছের তলা খুঁড়ে সেখান থেকে মৃতদেহগুলো বার করতে হবে, আর সেই মৃতদেহগুলোকে আগুনে পুড়িয়ে দিতে হবে। এতগুলো নারকেল গাছ কাটা তো খুব একটা সহজ ব্যাপার নয় ঠাকুরমশাই। তার থেকে গোটা গাছে আগুন লাগিয়ে দিই। হ্যাঁ, আগুনে গাছগুলো পুড়ে যাক, তারপরে ওই মাটি খুঁড়ে মৃতদেহগুলো বার করা যাবে, কি বলেন? শশীকান্তকে নিয়ে পরদিন সকালে গেলাম সদাশিবের কাছে। সদাশিব সমস্ত কথা শুনে বলল, এমন কিছু যে একটা হয়েছে তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। শশীকান্ত মিথ্যা বলছে না। হয়তো কোনোভাবে মনের ভুলে কিংবা অন্য কোনোভাবে ও বেড়া ভেঙেছে, আর ওই বেড়া ভাঙার সঙ্গে সঙ্গে ওরা বাইরে বেরিয়ে এসেছে। ও বেড়া এখন আর লাগানো যাবে না। তার চেয়ে ওখানকার সব মরাগুলোকে আবার পুড়িয়ে দেওয়াটাই ভালো। কোনো মরা যেন বাদ না যায়, তাহলে কিন্তু আবার বিপদ বাড়বে। আপনি যখন আমাদের এত সাহায্য করলেন, তাহলে আমরা আপনার জন্য সবকিছুই করব ঠাকুরমশাই। চিন্তা করবেন না। আমাদের গ্রামের এত বড় একটা বিপদ আপনি এমন ভাবে কাটিয়ে দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ঠাকুরমশাই। এরপর আর বেশি দিন সেখানে ছিলাম না। এরপর গ্রামের লোক জড়ো করে সবাইকে গোটা ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো। নারকেল বাগানে তেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। গোটা নারকেল গাছগুলো পুড়তে পুড়তে একসময় পোড়া গুঁড়ি পড়ে রইল। তারপর সেই গুঁড়িগুলোকে তুলে ফেলা হলো। কয়েকজনের চেষ্টায় প্রত্যেকটা গুঁড়ির তলা থেকে বেরিয়ে এলো একটা করে মৃতদেহ। সব থেকে আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটা মৃতদেহ কঙ্কাল হয়ে গেলেও এগুলো তখনও যেন অক্ষত অবস্থায় ছিল। নারকেল গাছের শিকড় ওই মৃতদেহগুলোকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছিল যেন মৃতদেহগুলোর মুখের ভিতর থেকে নারকেল গাছের শিকড়গুলো পেরিয়ে এসেছে। নারকেল গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত থাকে, তা পুরোপুরিভাবে তোলা যায় না। আমাদের দরকারও ছিল না। মৃতদেহগুলো তোলা পর্যন্তই গ্রামের লোকেরা খেটেছিল। প্রায় 3টে দিন চেষ্টা করে 17টা মৃতদেহ তুলে ফেলেছিল গ্রামের প্রায় 20 জন। তারপর গ্রামের বাইরে থাকা সেই সব একসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়। একজন পুরুতের জোগাড় করে শান্তি সস্তায়নে কাজ হয়েছিল। বাঁশের বেড়া
আবার নতুন করে তৈরি করা হয় এবং সেখানে গোটা জায়গাটার মধ্যে নতুন করে পুজো করা হয়। অশুভ স্থান ছিল, সেই স্থানকে শুভ করে তারপর আমি সেখান থেকে চলে এসেছিলাম। আসার আগে শুনেছিলাম শশীকান্ত বলছে, মরা মানুষের ডিবি, এখন তো আর মরা মানুষের ডিবি নেই, সেখানে কি করব সেটাই ভাবছি। ও জায়গা তো গ্রামের কারো নয়, গ্রামের বাইরের দিকে। ওইখানে গ্রামের মানুষদের জন্য ভালো কিছু করতে হবে। আমি বলেছিলাম, সব থেকে ভালো হয় এখানে মন্দির তৈরি করলে। মন্দির থাকলে সেখানে সবাই আসবে, মানুষের সমাগম হলে এই জায়গাটা গম গম করবে। মন্দির হলে মন্দিরের শুভ শক্তিতে ওখানকার বাকি অশুভটুকুও যেন মিটে যাবে। তারপর আমি কৈলাসপুর গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। শশীকান্ত আমার সঙ্গে অনেক দূর পর্যন্ত এসেছিল। তারপর তো শশীকান্ত ফিরে যায়। আমি সেই উত্তর দিক ধরেই বেরিয়ে পড়েছিলাম অনির্দিষ্ট অজানা লক্ষ্যে। তারানাথ চুপ করতেই বাইরের বৃষ্টি যেন ঝমঝম করে নামল। এই মুহূর্তে বেরিয়ে যাওয়া যায় না, তাই আমি বললাম, তার মানে আপনি বলতে চাইছেন ওই গ্রামে বন্যার পরে যারা মারা গিয়েছিল তাদের মৃতদেহ ওইখানে থাকাটাই ছিল সেই গ্রামের মানুষের সবচেয়ে বড় ভুল? আসলেই তাই। তাছাড়া সেই জায়গাটা গ্রামের একদম বাইরে নয়, গ্রাম শেষ হওয়ার পরেই সেই জায়গাটা শুরু হয়েছে। এমন জায়গায় এমন মরা মানুষের ঢিবি তৈরি করে গ্রামের লোকেরা ভুল করেছিল। কিন্তু আপনি তো বলেছিলেন নানা গ্রামে সে সময় এমন জিনিস হতো আর তারা এমন কাজ করত। সেখানে তো মাত্র 17টার মতো মৃতদেহ ছিল। আপনি তো যা গল্প শুনিয়েছেন তাতে তো আরো অনেক মৃতদেহ থাকার কথা ছিল সেখানে। আছে, কিন্তু এসব কিছুর পিছনে অনেক নিয়ম রয়েছে। বাঁশের বেড়ার চারপাশে বাঁধন দিতে হয়, তাছাড়া মাঝে মধ্যে সেই জায়গাগুলো দেখতে হয়। গ্রামের সঙ্গে সেই জায়গা হয় না, সেখান থেকে গ্রাম হতে হয় বেশ খানিকটা দূরে। অন্তত গ্রামের লোকেরা যেন বিপদে না পড়ে। কিন্তু কৈলাসপুরের জায়গাটাই এমন ছিল, সেখানে গ্রামটা আবার তৈরি হয়েছিল নদীর ধার ঘেঁষে, আর ওই জায়গাটাও ছিল নদীর ধার ঘেঁষে একপাশে। আসলে গ্রামের লোকেদের কোনো দোষ নেই, তারা তো আর বুঝতে পারেনি যে বাঁধন কাটিয়ে এমন কিছু একটা হবে। শশীকান্ত যে নিজে নিজে সেই বাঁধন কাটার জন্য বেড়া ভাঙেনি, সে কথা আপনি বিশ্বাস করলেন কি করে? শশীকান্তর বাবা মা মারা পড়েছিল বন্যার সময়। শশীকান্ত সে বাঁধন ভাঙতে পারেনি। নিজে নিজে সেই বাঁধন সে ভাঙলে সে আর সেই গ্রামে থাকতো না। তোমরাই ভেবে বলো না কেন, বিপদ আছে জেনেও নিজে নিজেও কেন সে সেই গ্রামে থাকবে? সে নিজে জেনে শুনে ভাঙলে সে আগেই সেখান থেকে সরে পড়তো। সে নিজে ভেঙেছিল, অথচ বুঝতে পারেনি যে এমন কিছু একটা হবে। সবটাই হয়েছিল তার অজ্ঞাতে, এমনকি আমার অজ্ঞাতেও কাজটা হয়েছিল। এখন মনে হয় আসলে শশীকান্ত সবকিছু করেছিল নিজেই, কিন্তু কোনো একটা ঘোরের মধ্যে সে ছিল। আমারও সেটাই মনে হয়। কিন্তু একটা কথা বলুন তো, আপনি তো মধুসুন্দরী দেবীকে ডেকেছিলেন, আরেকটি মেয়ের গলা আপনি শুনতে পেয়েছিলেন, সেটিকে? এইবার তারানাথ সামান্য হাসল, তারপর বলল, কে কখন কোন রূপে এসে উপস্থিত হয় সে কথা কি আর আমরা বলতে পারি? বলো না, বিপদের মুহূর্তে সে আমায় রক্ষা করে গিয়েছিল, এইটুকু আমি জানি। সে না থাকলে আমি ওখান থেকে নড়তেই পারতাম না। সে আমার শরীরের মাঝে এক অদ্ভুত ক্ষমতার সঞ্চার করেছিল। তার জন্যই তো নারকেল গাছের বাঁধন কেটে সেই মেয়েটি, অর্থাৎ সেই অশুভ শক্তির আধারকে আমি পরাজিত করতে পেরেছিলাম। যদিও তার সঙ্গে তাকে যুদ্ধে পরাজয় করার মতো ইচ্ছে আমার ছিল না। আমি চেয়েছিলাম তার মনের ভিতর থাকা প্রতিশোধ, রাগ, এই সমস্ত কিছুকে খণ্ডন করতে। কিন্তু মেয়েটি তো আসলে কিছু ছিল না, তাহলে ওই শক্তি এমনভাবে রূপ নিল কি করে? আমাদের রাগ, ঘৃণা, প্রতিহিংসা এসবের একটা শক্তি আছে। সেই শক্তি মাঝে মাঝে অনেক কিছু করতে পারে। যেমন কোনো মানুষের প্রতিহিংসা আমাদের সে মানুষের ক্ষতি করাতে পারে, সেইভাবেই
অতগুলো মৃত মানুষের মনের ইচ্ছে তাকে তৈরি করেছিল। এমন কিছু তৈরি করেছিল যে তাদের হয়ে তাদের প্রতিশোধ নেবে। যখন ওরা বুঝতে পেরেছিল আমি ওদের মুক্তির ব্যবস্থা সত্যি সত্যিই করব, তারপরেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। তবে এখন একটা ব্যাপার বুঝতে পেরেছি, যেটা তখন বুঝতে পারিনি। আমি আর কিশোরী চুপ করে তাকিয়ে রইলাম তারানাথের মুখের দিকে। তারানাথ আবার বলতে লাগলো, আমি অনেকদিন ভেবেছিলাম যদি সেই মেয়েটি আমার কাছে থাকে তাহলে শশীকান্ত আমার রূপ নিয়ে কাকে দেখেছিল। তারপরে বুঝতে পেরেছিলাম শক্তির তো কোনো বাঁধন হয় না। সেই মেয়েটি আমায় সেখানে আটকে রাখার পর সেই ছায়ামূর্তিদের কাছে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তখন সে আমায় কিছুই বলেনি। আসলে সেই সময় সে শশীকান্তকে সেইখানে আনার চেষ্টা করেছিল, কিন্তু যেই মুহূর্তে আমার মধ্যে সেই শুভ শক্তি এসে প্রবেশ করে তখন সে বুঝতে পেরেছিল আগে আমায় মারা দরকার। তাই আবার সে সেখান থেকে ফিরে এসেছিল। ভাগ্যিস এসেছিল, না হলে শশীকান্তর ক্ষতি হয়তো সে সেই রাতেই করত এবং তার সঙ্গে আমার ক্ষতি করারও চেষ্টা করত। বোধহয় ওই জন্যই বলে, যার শেষ ভালো তার সব ভালো। বুঝলে? কথাটা সত্যি সত্যি আমরা বুঝলাম, কারণ ঠিক সেই মুহূর্তে বৃষ্টিটা কমে এসেছিল দেখে আমরা উঠে পড়লাম। তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে আসার সময় তারানাথ বলল, এই দেখো, তোমাদের গল্প বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। একটা কুকুরের গল্প বলবো তোমাদের পরের দিন। আজ এসো, আকাশের অবস্থা ভালো নয়, আর বেশিক্ষণ আটকাবো না। তারানাথ থাকতে বললেও যে আমরা থাকতাম তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আকাশ কালো মেঘে ভরে রয়েছে। তাছাড়া প্রায় বিকেল হয়ে আসতে শুরু করেছে। তবে বুঝতে পারছিলাম আজ তারানাথের আর একটা গল্প বলার ইচ্ছে ছিল। কি আর করা যাবে, পরের দিন শুনব। তাই ভেবে আমরা এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে।